বলো দাদা দিদি, কেমন আছো? আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওতে এবছর ক্লাস 12 এর সিবিএসসির যে কোয়েশ্চেন্স গুলো এসেছিল সেই কোয়েশ্চেন্স গুলো নিয়ে আমরা ডিসকাশন করব। আমরা প্রথমেই সেট 1 নিয়ে ডিসকাশন করব। কোয়েশ্চেনটা অ্যানালিসিস করার পর যেটা দেখলাম, সেট 1, সেট 2 এবং সেট 3 আমরা তিনটে সেট নিয়ে ডিসকাশন করব। কিন্তু যাদের সেট 2 এবং সেট 3 পড়েছে তারা এখন থেকে ভিডিওটা দেখো, কারণ তিনটে সেটেই আলটিমেটলি সেম কোয়েশ্চেন্সই আছে, শুধু 5 থেকে 7টা কোয়েশ্চেন এই সেটগুলোতে আলাদা আছে, বাকি সব সেটে সেম কোয়েশ্চেন এসছে। তোমরা মাঝে মাঝে একটা কথা বলো, আমার সেট খুব কঠিন হয়েছে। না, এই কথাটা এবছর বলার কোনো উপায় নেই, কারণ বেশিরভাগ সেটেই সেম কোয়েশ্চেন এসছে, শুধু কোয়েশ্চেন নাম্বার গুলো চেঞ্জ হয়েছে, বাট আলটিমেটলি কোয়েশ্চেন্স গুলো সেম এসছে। তো আমরা যদি পরপর করে একটা একটা করে সেট নিয়ে ডিসকাস করি, প্রথম আমরা সেট 1 নিয়ে করব, তারপরে সেট 2 এক্সট্রা যে আলাদা কোয়েশ্চেন্স গুলো হচ্ছে সেগুলো ডিসকাস করব, তারপরে সেট 3 এর আলাদা যে কোয়েশ্চেন্স গুলো এসছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সবার আগে এটা বলে রাখি, এনসিইআরটি বইটা বড্ড ছোট, রেফারেন্স বইগুলো বিরাট বড়। আমরা মাঝে দাঁড় করিয়েছিলাম প্রিমজের কিছু বোর্ডসের স্টাডি মেটেরিয়াল, আমরা বলেছিলাম লাইন বাই লাইন পড়ে যাও। সেখানে এক্সাম্পলে বেশ কিছু নিউমারিক্যাল ছিল, বলেছিলাম দেখে যাও। সেখানে সেখানে এক্সারসাইজের পরে একটা সলভড এক্সারসাইজ, সরি যে চ্যাপ্টারটার পরে একটা সলভড এক্সারসাইজ করা ছিল। আমরা বলেছিলাম কোয়েশ্চেন্স গুলো প্রত্যেকটা দেখে যাও। আজকে এই ভিডিওতে আমরা দেখাবো যে আমরা কিভাবে 100 পেয়েছি। ইয়েস, 100 পেয়েছি, এবং আমরা দেখাবো আমরা সবকিছু সেখান থেকে আমাদের হোম অ্যাসাইনমেন্ট, আমাদের ক্লাস অ্যাসাইনমেন্ট, আমাদের সাজেশন কিভাবে মিলে গেছে। এক এক করে আসি, কথা না বাড়িয়ে চলে যাই প্রথম কোয়েশ্চেন। আমাদের প্রথম কোয়েশ্চেনে বলেছিল একটা হরাইজন্টাল প্লেট আছে যেটা সেপারেটেড বাই 1 সেন্টিমিটার, অ্যারেঞ্জড অ্যাবাভ ইচ আদার। একটা পার্টিকেল আছে যে পার্টিকেলটার মাস বলা আছে যে মাসটা 5 গ্রাম। তাহলে এটা আমাদের কাছে ডিস্টেন্স, এটা আমাদের কাছে চার্জ বলা আছে 2 ন্যানোকুলম। তার মানে দুটো প্লেটের মাঝখানে একজন আছে, নিচের দিকে হলে এমজি হয়, উপর দিকে হলে ফোর্সটা কিউই হয়। এবার আমরা কি জানি? আমরা জানি যে ই, এই যে ই এটা ইন্টেন্সিটি। এই যে এই যে ইন্টেন্সিটিটা আমরা দেখছি, আমরা ইন্টেন্সিটিকে কি বলতে পারি? আমরা ইন্টেন্সিটিকে বলতে পারি যে ই কথাটার মানে হলো ভি বাই ডি। তাহলে লক্ষ্য করে দেখো, এখানে ভিটা হলো পোটেনশিয়াল, ডিটা হলো ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা এখানে বলা আছে 1 সেন্টিমিটার। এবারে এবারে আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে যে হোয়াট শুড বি হোয়াট পোটেনশিয়াল ডিফারেন্স, তার মানে ভি এর ভ্যালু বার করতে হবে। তাহলে নিজেরা প্রথম আমি একটা যে কথা বলি, যে আমাদের যে কেস বেস স্টাডি বুকলেট ছিল তার পেজ নাম্বার 11-এ যদি গিয়ে দেখো, সেখানে এটাই বলা আছে, একটা মাস বলা আছে, রিমেন স্টেশনারি আর দ্য ইলেকট্রিক ফিল্ড বলা আছে, আমাদের এখানে চার্জ চেয়েছে। তাহলে ভেবে দেখো, স্যার এখানে চার্জটা শুধু বলে দিয়েছে আর ওখানে চার্জটা চেয়েছিল। তাহলে আমরা যদি এই অঙ্কটাকেই এখানে বসে বসে এখন সলভ করি, আমরা কি দেখতে পাবো? আমরা দেখেছি কিউই ইজ ইকুয়াল টু কি হচ্ছে এমজি। এবার ই, ই মানে একটু আগে আমরা কি বললাম? ই মানে বললাম বি বাই ডি। তাহলে পরের স্টেপে আমরা কি বলতে পারি? বলতে পারি কিউ এখানে ভি বাই ডি ইজ ইকুয়াল টু এমজি। তাহলে আমাদের ভিটা চেয়েছে পোটেনশিয়াল, তাহলে যদি পোটেনশিয়াল চাই ভি ইজ ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারবো? এম জি ডি বাই কিউ। লক্ষ্য করে দেখো, এম এর ভ্যালু 5 মিলিগ্রাম, তার মানে 5 ইন্টু 10⁻⁻6 কেজি। আমরা বলতে পারি আমাদের জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু আমরা জানি 9.8 বা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিউ এর ভ্যালু বলা আছে 2 ন্যানোকুলম, তাহলে 2 ন্যানো মানে 10⁻⁹ কুলম। আর আর এখানে ডি এর ভ্যালু বলা আছে 1 সেন্টিমিটার, তাহলে মিটারে কনভার্ট করলে 10⁻⁻2 মিটার। তো যদি এই ভ্যালুগুলো আমরা সবকটা পুট করি, তাহলে আমরা ভি এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। তাহলে লক্ষ্য করে দেখো, আমরা এই টাইপের অঙ্ক আগে করিয়েছি। আমরা নেক্সট নিউমারিক্যালটায় যাই। নেক্সট নিউমারিক্যালে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে এরকম একটা সার্কিট আছে। লক্ষ্য করে দেখবে, আমি তোমাদের দেখাচ্ছি। হোম অ্যাসাইনমেন্ট 1 যে বুকলেটটা আমরা প্রোভাইড করি, তার পেজ নাম্বার 28-এ যদি যাও, তাহলে লক্ষ্য করে দেখো ঠিক একই টাইপের একটা সার্কিট আমরা অলরেডি করিয়েছি। সেম 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 টাইপের সার্কিট। তাহলে এই সার্কিটটাকেই যদি আমরা দেখি এবার, তাহলে আমরা বলতে পারি এখানে এই যে দুটো রেজিস্ট্যান্স আছে, এই দুটো রেজিস্ট্যান্স এখন কিসে থাকবে? এই দুটো রেজিস্ট্যান্স এখন চলে গেল সিরিজে। তাহলে সিরিজে গেলে কত হবে? 9 ওহম।
এখান থেকে এই দুটো রেজিস্ট্যান্স সিরিজে কত হবে? ইট উইল বি 6 ওহম। এবার এই 9 ওহমের সাথে এই 18 ওহম, এইটা দুটো কিসে থাকে? এই দুটো প্যারালাল। আমরা প্যারালালে থাকলে কি জানি? R1 R2 বাই R1 প্লাস R2। তাহলে আমরা যদি এখানে ভ্যালু গুলোকে বসাই, 9 আর একটা হলো 18, তাহলে 9 ইন্টু 18, নিচে 9 প্লাস 18 মানে 27, এখানে 3 দিয়ে ডিভাইড হলো, এখান থেকে 3 গেলে 6, তার মানে এটা হয়ে গেল 6। তার মানে এই টোটাল রেজিস্ট্যান্সটা এখানে এলো 6। এবার এখানে অলরেডি 6 আছে, তার সাথে এই 3 ওহমটা আছে প্যারালাল। তাহলে এখানেও যদি R1 R2 এর ফর্মুলা বলি, 6 ইন্টু কি হবে? 6 ইন্টু 3 ডিভাইডেড বাই 6 প্লাস 3 করলে 9, এটা ক্যান্সেল করলে 3, এখানে করলে 2, তার মানে এখান থেকে আমার যে রেজিস্ট্যান্সটা হলো সেটা 2 ওহম। তাহলে তাহলে আমরা এত দূর অবধি যাওয়ার পর আমরা যেটা পেলাম যে এই রেজিস্ট্যান্স গুলো একসাথে করে 6 ওহম, এই রেজিস্ট্যান্সটা একসাথে করে 2 ওহম। এবারে লক্ষ্য করে দেখো, যদি আমরা এখান থেকে এবার দেখি 2/4, তার মানে রেশিওটা হলো 2/4, আর এদিকের রেশিও 6 আর 12, তার মানে এদিকে হলো 6/12, রেশিও দুটো সেম হয়ে গেল। তাহলে এটা হুইস্টন ব্রিজ। তাহলে এই মাঝেরটাকে ক্যান্সেল করে দাও। তার মানে এখান থেকে কোনো কারেন্ট যাবে না। দা কারেন্ট ইন্টারমিডিয়েট ব্রাঞ্চে কত? ইন্টারমিডিয়েট ব্রাঞ্চে কারেন্টের ভ্যালু 0। তাহলে এবার যদি আমরা দেখি সার্কিটটা আমাদের কাছে এখন কেমন এসে গেল, আমাদের কাছে এখন আমরা বলতে পারি যে এই 2 ওহম আর এই 6 ওহম, এই 2 ওহম আর 6 ওহম এরা দুজন সিরিজ, আর এদিকের 4 আর 12, তার মানে এখানে 4 ওহম এখানে 12 ওহম, এটা 4 ওহম, সরি এটা 4 ওহম আর এটা 12 ওহম, এরা দুজন সিরিজ। তাহলে এরা দুজন যদি সিরিজ হয় তাহলে কত হয়ে গেল? 8 ওহম এদের দুজনের থেকে। আবার এই দুটো যদি সিরিজ হয়ে যায় তাহলে কত হয়ে গেল? 16 ওহম। এবার 8 ওহম আর 16 ওহম দে আর ইন প্যারালাল। তাহলে আবার যদি আমরা ফর্মুলা লিখি R1 R2 বাই R1 প্লাস R2, তাহলে আমরা এখান থেকে কি পাবো? আমাদের 8 ইন্টু 16, নিচে হবে 8 প্লাস 16 মানে 24, এখানে 3 হয়ে গেল, এটা 3 দিয়ে করলে ডিভাইডার যাচ্ছে না, তার মানে 16/3 ওহম। সো দিস অপশন সি ইজ ইওর কারেক্ট অপশন। তাহলে আশা করি আমরা দেখাতে পেরেছি যে আমরা এই টাইপের একটা সার্কিট অলরেডি আমরা হোম অ্যাসাইনমেন্ট বুকলেটে করিয়ে দিয়েছি। আমরা পরের অঙ্কে যাচ্ছি। আমরা কেন বলেছি 100 পাবো? দেখো 100 বেশি পাবো, কারণ যেগুলো অর আছে সেগুলো আমরা মিলি। লক্ষ্য করে দেখো, এবার একটা বলেছে একটা রেক্ট্যাঙ্গুলার কয়েল আছে যার এরিয়া এ, কেপ্ট ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, যেখানে ম্যাগনেটিক ফিল্ডটা বি, যেখানে অ্যাঙ্গেল করেছে আলফা, ম্যাগনেটিক ফ্লাক্স। দিস ইজ, আমাদের এটা কোথায় আছে? স্টাডি মেটেরিয়াল বুকলেট 2 তে, পেজ নাম্বার 2 তে আমরা এটা পরিষ্কার লিখে দিয়েছিলাম যে আমাদের কাছে এখানে ভ্যালুটা হয় বি এ কস থিটা, এখানে অ্যাঙ্গেলটা আলফা বলেছে, তাহলে বি এ কস আলফা ইজ ইওর কারেক্ট অপশন। নেক্সট আমরা পরেরটায় মুভ করছি, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 এ যেটা রয়েছে, আমরা এরকমের অনেক অঙ্ক করেছি যেখানে বারবার আমরা বলেছি টি এর সাথে যে থাকে সেই হলো ওমেগা। ওমেগা একেবারে টি এর যেন প্রাইভেট প্রপার্টি। তাহলে আমরা বলতে পারি টি এর সাথে যে থাকবে সে যদি ওমেগা হয়, তাহলে এখানে আমাদের ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু হয়ে গেল 100 পাই। এবার আমাদের এখানে কি বলেছে? ফাইন্ড দ্য লিস্ট টাইম টু টেক ফ্রম ডিক্রিজ টু ম্যাক্সিমাম ভ্যালু টু 0। তাহলে ভেবে দেখো, আমরা যদি একটা ওয়েভকে দেখি, ওয়েভ এইরকম হয়, এটা ম্যাক্সিমাম ভ্যালু, সেখান থেকে 0-তে আসবে, এই যে টাইমটা লাগে সেটা টাইম পিরিয়ডের 1/4। তাহলে প্রথম আমাদের কি করতে হবে? প্রথম আমাদের এখান থেকে টাইম পিরিয়ডের ভ্যালু বার করতে হবে, আর তার 1/4 করলে আমরা টাইম পেয়ে যাব। ওমেগার ভ্যালু আমরা পেয়ে গেছি, ওমেগার ভ্যালু 100 পাই। ওমেগা থেকে টাইম পিরিয়ড যাব, বল টাইম পিরিয়ডের ফর্মুলা কি? টি ইজ ইকুয়াল টু 2π/ওমেগা। তাহলে আমরা যদি এখানে এই ভ্যালুটা এখানে পুট করি, তাহলে টি ইজ ইকুয়াল টু কত হবে? 2π। আর ওমেগার ভ্যালু আমরা কত পেয়েছি? ওমেগার ভ্যালু আমরা পেয়েছি 100 পাই। পাই ক্যান্সেল হয়ে গেলে এটা হয়ে গেল 1/50। তাহলে আমরা বলতে পারি যে আমাদের কাছে টাইম পিরিয়ডের ভ্যালু হলো 1/50। এবার এটার দরকার t/4, তার মানে সেই t/4 হলো 1/200। তাহলে 1/200 কোথায় আছে? অপশন এ। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে আমরা এই অপশনটা পেলাম। আমরা বারবার পড়ানোর সময় বলেছি টি এর সাথে যে থাকে সেই হলো ওমেগা। তাহলে ওমেগা যদি আমরা পেয়ে যাই, সেখান থেকে আমরা ইজিলি টাইম পিরিয়ড পেয়ে যাব। চলো পরের অঙ্কে যাই, তাহলে আমরা মেলাতে পাচ্ছি। আমরা আমরা পরের অঙ্কে গিয়ে দেখছি একটা ক্যাপাসিটর আছে, একটা ইন্ডাক্টর আছে, তারা প্রথমে সিরিজে কানেক্ট আছে এসি সোর্সের সাথে। আমরা দেখেছিলাম যে এইটা আমাদের গল্প, আমরা পড়িয়েছি এই জিনিসটা, আমরা এই জিনিস পড়িয়েছি যে আমাদের কাছে এক্সেল আর এক্সি। এক্সেল হলো ওমেগা এল, যত ফ্রিকোয়েন্সি বাড়ে আমরা বলতে পারি তত এক্সেল এর ভ্যালু বাড়বে,
আর যত ফ্রিকোয়েন্সি বাড়বে আমরা দেখবো এক্সির ভ্যালু কমবে। তাহলে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে ভিএল এর ভ্যালু বাড়বে, ভিসির ভ্যালু কমবে। এবার কি বলেছে, বলেছে দুজনই প্রথমে ছিল ক্যাপাসিটর ইন্ডাক্টর কানেক্টেড সিরিজে ছিল। এবারে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করতে শুরু করে। তাহলে ফ্রিকোয়েন্সি যদি ইনক্রিজ করতে শুরু করি তাহলে কি হবে, ভিএল এর ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকে, ভিসির ভ্যালু আস্তে আস্তে কমতে থাকে। তাহলে হতে পারে যখন কম ফ্রিকোয়েন্সি ছিল তখন ভিসির ভ্যালু বেশি, কম ফ্রিকোয়েন্সিতে ভিসির ভ্যালু বেশি ছিল, ভিএল এর ভ্যালু কম, আমরা বলতে পারি তখন ক্যাপাসিটিভ ছিল। এবার যত ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছ ভিএল এর ভ্যালু বাড়ছে, ভিসির ভ্যালু কমছে, তখন ওটা ইন্ডাকটিভ হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি দিস উইল বি সি ক্যাপাসিটিভ অ্যান্ড ইন্ডাকটিভ রেসপেক্টিভলি। ইটস ভেরি সিম্পল। আমরা এগুলো পড়িয়েছি, আমরা এটাও পড়িয়েছি যে ওমেগার সাথে এক্সেল এর যে গ্রাফটা হয় সেটা স্ট্রেট লাইন হয় পাসিং থ্রু দ্য অরিজিন, আর এক্সির সাথে ওমেগার যে গ্রাফটা হয় সেটা প্যারাবোলিক গ্রাফ হয়। কারণ কারণ যত ওমেগার ভ্যালু বাড়বে তত এক্সির ভ্যালু কমে। তাহলে আমরা আমাদের কমন জায়গা থেকে আমরা জিনিসটা পেয়েছি। চলো এবার আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনটায় যাই। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলছে, বলছে একটা মেটাল রড আছে 50 সেন্টিমিটার, একটা মেটাল রড আছে 50 সেন্টিমিটার হেল্ড ভার্টিক্যালি, মুভড উইথ দ্য ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হলো এল এর ভ্যালু। ভেলোসিটি ভি, ভি এর ভ্যালু বলে দিয়েছে। হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড, বি এর ভ্যালু বলে দিয়েছে। আমরা পড়েছি আমাদের সাজেশন বুকলেটের পেজ নাম্বার 20। যদি একটু সাজেশন বুকলেটটা তোমরা দেখতে দেখো, আমরা সাজেশন বুকলেট থেকে আমরা পুরোপুরি মিলিয়ে দিয়েছি। কি করে দেখো, সাজেশন বুকলেটে কি লেখা ছিল, এরকম একটা ছবি দেওয়া ছিল, সেখানে বলা হয়েছিল ম্যাগনেটিক ফিল্ড 0.5 টেসলা, যেটা এখানে আছে 0.4 গজ, আর আমরা জানি 1 গজ মানে 10⁻⁻⁴ টেসলা, তার মানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু দেওয়া আছে। এরপর দেখো আর্ম 20 সেন্টিমিটার বলেছে, এখানে 50 সেন্টিমিটার, তাহলে লেন্থের ভ্যালু দেওয়া আছে। ওখানে ভেলোসিটি বলেছে 10 মিটার পার সেকেন্ড, এখানেও 10 মিটার পার সেকেন্ড, ভ্যালু পর্যন্ত সেম কিছুটা মিলে। আমরা বলেছিলাম যে আমাদের এখান থেকে ইনডিউসড ভোল্টেজ বার করতে হবে। ইনডিউসড ভোল্টেজের ফর্মুলা কি, আমরা জানি ইনডিউসড ভোল্টেজের যে ফর্মুলা হয়, তাহলে দেখো যে অঙ্ক তোমাদের সিবিএসসি তে দিয়েছে সেই অঙ্ক আমাদের এখানে সাজেশন বুকলেটে কোয়েশ্চেন নাম্বার 7 এ অলরেডি ছিল। আমরা যদি এখান থেকে বলি যে আমাদের ইনডিউসড ভোল্টেজের ভ্যালু কত, তাহলে আমরা প্রথম দেখতে চাইছি যে আমাদের ইনডিউসড ভোল্টেজের ভ্যালু, ফর্মুলাটা হলো যে ই ইজ ইকুয়াল টু বিভিএল। তাহলে আমাদের বি এর ভ্যালু দেওয়া আছে 0.4 গজে দেওয়া আছে, 10⁻⁻⁴ করলে টেসলায় পাবো। ভেলোসিটির ভ্যালু দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা এখানে 10 লিখবো। আর আর এল লেন্থ 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার মানে হাফ মিটার, তাহলে হাফ লিখবো। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি 2 দিয়ে 10 কে ডিভাইড করো 5, 5 এর সাথে ইন্টু 4 করো 2, তাহলে 2 ইন্টু 10⁻, তাহলে আসছে 2 ইন্টু 10⁻⁻⁴ ভোল্ট। এবার দেখো এটা কোথায় আছে, এটা এখানে আছে 0.2 মিলিভোল্ট, তাহলে অপশন বি। তাহলে তাহলে আমাদের কাছে এই অঙ্কটাও কমন এসেছিল। নেক্সট ডাইমেনশন অফ সেলফ ইন্ডাকটেন্স ইজ ভেরি ইজি, আমরা জানি, আমরা দেখেছি স্টাডি ম্যাটেরিয়ালে পেজ নাম্বার 2 তে আমরা দিয়ে দিয়েছি। তাহলে ডাইমেনশন অফ সেলফ ইন্ডাকটেন্সও আমাদের কাছে কমন, এন্ড দ্যাট ইজ অপশন সি। নেক্সট আমাদের চেয়েছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ফোটন যার এনার্জি দেওয়া আছে। আমরা আমরা দেখেছি স্টাডি ম্যাট 3 পেজ নাম্বার 19, একবার খুলে দেখো স্টাডি ম্যাট 3 পেজ নাম্বার 19 একবার খুলে দেখো, সেখানে লেখা আছে E ইজ ইকুয়াল টু এইচ নিউ এইচ সি বাই ল্যামডা। তাহলে লক্ষ্য করো এইখান থেকে যদি আমরা জিনিসটাকে বার করতে চাই, ইভেন আমরা একটা অঙ্ক দেখাচ্ছি যেখানে স্টাডি ম্যাট 3 নাম্বার স্টাডি ম্যাটের পেজ নাম্বার 30, সেখানের অঙ্কটা যদি পড়ে দেখো আর এই অঙ্কটা যদি পড়ে দেখো, দেখো অঙ্কটা সেম। এখানে বলে দিয়েছে আমাদের কাছে এনার্জি রয়েছে 10.2 ইভি, 10.2 ইভি এনার্জি রয়েছে, আমাদের চেয়েছে ওয়েভলেন্থ বার করতে। তাহলে লক্ষ্য করো এনার্জি দেওয়া আছে, ওয়েভলেন্থ বার করতে হবে, আর এখানে এনার্জি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি বার করতে হবে। ইটস ভেরি ইজি। তাহলে আমরা এখান থেকে দেখো, আমরা যদি ওয়েভলেন্থ বের করতে বলতো ফর্মুলা একটাই, E ইজ ইকুয়াল টু এইচ নিউ, এটা দিলে ফ্রিকোয়েন্সি বেরিয়ে যাবে। আর আর যদি ওয়েভলেন্থ চাইতো তাহলে E ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এটা দিলে আমাদের ল্যামডা বেরিয়ে যাবে। আমরা দুটোই প্রথম স্টাডি ম্যাটে থিওরিতে লিখে দিয়েছি এক জায়গায়, আর তারপর সেখান থেকে নিউমারিক্যালও করে দিয়েছি, যেখান থেকে আমরা ল্যামডার ভ্যালু বের করেছি, এখানে ফ্রিকোয়েন্সির ভ্যালু। ইটস ভেরি ইজি টু ক্যালকুলেট। যেখানে ই এর ভ্যালু দেওয়া আছে যে 1.326 ইভি, আর এখানে এইচ এর ভ্যালু আমরা জানি, আমরা এটাও জানি এইচ এর ভ্যালু কত হয় 6.63 ইন্টু 10⁻⁻34, আমরা জানি এইচ এর ভ্যালু। আমরা সুবিধার জন্য বলতে পারি এই ভ্যালুটা যদি তোমরা 20/3 ইন্টু 10⁻⁻34 ধরো, তাহলে আরো সোজা হয়, কারণ তাহলে ক্যালকুলেশন করতে অনেক সুবিধে হয়। তাহলে আমরা এই অঙ্কটা ভেরি ইজি এবং আমরা ইজিলি পারবো এটা।
আমরা যদি নেক্সট কোয়েশ্চেনটা দেখি, আমাদের বলেছে একটা জার্মেনিয়ামের ক্রিস্টাল আছে, রুম টেম্পারেচার আছে। এবার জার্মেনিয়ামের মধ্যে বোরন মিশিয়েছি। আমরা আমাদের স্টাডি ম্যাট 3 পেজ নাম্বার 64-এ পরিষ্কার লিখে দিয়েছিলাম যে জার্মেনিয়ামকে যদি আমরা ডোপ করি গ্যালিয়াম, ইন্ডিয়াম, জার্মেনিয়ামকে যদি আমরা ইন্ডিয়াম দিয়ে ডোপ করি, বোরন দিয়ে ডোপ করি, তাহলে আমরা কি পাই? আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর পাই। কারণ এই যে বোরনের কথা বলা আছে, এই বোরনটা কি ভ্যালেন্ট? ট্রাইভ্যালেন্ট। আর জার্মেনিয়াম কি ভ্যালেন্ট ছিল? জার্মেনিয়াম টেট্রাভ্যালেন্ট। তাহলে যেখানে জার্মেনিয়াম টেট্রাভ্যালেন্ট আর বোরন হলো ট্রাইভ্যালেন্ট, তাহলে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর পাবো। তাহলে এইবার গল্প হলো, পি টাইপ সেমিকন্ডাক্টরে কি শুধুমাত্র হোলস থাকে? না, এখানে হোলসও থাকে। হ্যাঁ, হোল আমরা বলতে পারি মেজরিটি ক্যারিয়ার। তার সাথে সাথে কি থাকে? তার সাথে সাথে ইলেকট্রনও থাকে, কারণ ইলেকট্রন হলো মাইনরিটি ক্যারিয়ার। তাহলে হোলস বেশি থাকবে, ইলেকট্রন কম থাকবে। তাহলে আমরা কোন অপশনটা বলবো? বলতে পারবি হোলস অ্যান্ড ফিউ ইলেকট্রনস। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। চলো, তাহলে এটাও আমাদের কমন ছিল। নেক্সট আমাদের একটা কোয়েশ্চেন আসছে। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে? এখানে 4টে অপশন আছে। এই 4টে অপশনে বলছে which transition will emit the photon of maximum wavelength। সবার আগে একটা কথা বলি, যদি ওয়েভলেন্থ ম্যাক্সিমাম হয়, ভালো করে এটা বোঝার চেষ্টা করো, যদি ওয়েভলেন্থ ম্যাক্সিমাম হয় তাহলে ফ্রিকোয়েন্সি মিনিমাম হয়। তার মানে ফ্রিকোয়েন্সি মিনিমাম হলে এনার্জিও কি হয়? এনার্জিও মিনিমাম। এবার ঘটনা হলো যে আমরা এই ছবিটা দিয়ে রেখেছিলাম, আমরা এই ছবিটা পরিষ্কার করে দিয়ে রেখেছিলাম এবং আমরা বলেছিলাম যে যত আমরা উপরের দিকে যাব দেখবো এই গ্যাপগুলো তত কম হচ্ছে, ছোট হচ্ছে। পেজ নাম্বার 37 স্টাডি ম্যাট 3 আমরা রেফারেন্স নিয়ে এসেছি। আমরা যে রেফারেন্স গুলো দেখাচ্ছি সেই রেফারেন্স গুলো তোমরা আবার বইগুলো খুলে দেখো, যেই রেফারেন্স গুলো মিলছে কিনা, পেজ নাম্বারটা মিলছে কিনা। বিকজ আমি এখানে এটা বোঝাতেও এসেছি এবং আমরা দেখাতে এসেছি যে আমরা চেষ্টা করছি তোমাদের জিনিসগুলোকে কমন নিয়ে আসানোর, কারণ সিবিএসসির কাছে আমাদের কোনো হাত নেই, আমরা আমাদের মতো করে চেষ্টা করি। এবারে এখান থেকে লক্ষ্য করে দেখো যে আমরা দেখতে পাচ্ছি এটা 1 to 3, 1 to 3 অনেক এনার্জি গ্যাপ, 1 to 2 অনেক এনার্জি গ্যাপ, 2 to 3 আরো বেশি এনার্জি গ্যাপ। সবচেয়ে যত উপরে উঠবো এনার্জি গ্যাপ তত কমবে, এনার্জি তত মিনিমাম হবে, ফ্রিকোয়েন্সি মিনিমাম হবে আর ওয়েভলেন্থ ম্যাক্সিমাম হবে। তাহলে অপশন মানে, চলো নেক্সট কোয়েশ্চেনটা যাই। নেক্সট কোয়েশ্চেনে আমাদের বলছে একটা পিএন জাংশন ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে। কি হয় একটা পিএন জাংশন ডায়োড? এই দেখো পেজ নাম্বার 68 স্টাডি ম্যাট 3, যেখানে পরিষ্কার লেখা আছে যে যখন আমরা ফরওয়ার্ড বায়াসে থাকি তখন আমাদের ডিপ্লিশন ওয়াল ফর্ম হয়, কিন্তু ডিপ্লিশন ওয়াল সবচেয়ে বেশি থিকনেস থাকে কিন্তু রিভার্স বায়াসে, ফরওয়ার্ড বায়াসে নয়। এটা ফরওয়ার্ড বায়াসের কথা বলেছে। তাহলে আমরা এখানে পোটেনশিয়াল ব্যারিয়ারের কথা বলেছি, আমরা লিখেছি পোটেনশিয়াল ব্যারিয়ার ডিক্রিজ করে। তাহলে এখানে আমাদের যদি হয় যে পোটেনশিয়াল ব্যারিয়ারের যে কি বলেছে, এখানে হাইট বলেছে এন্ড উইথ অফ দ্য ডিপ্লিশন রিজিয়ন ইনক্রিজ, পোটেনশিয়াল ব্যারিয়ার হাইট ডিক্রিজ। আচ্ছা, প্রথমটা বলেছে ব্যারিয়ার হাইট এন্ড উইথ অফ দ্য ডিপ্লিশন রিজিয়ন ডিক্রিজ, সো দিস উইল বি ইওর অপশন, কারণ এটা ফরওয়ার্ড বায়াস। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাই। আইসোটোন ইজ আ ভেরি কমন, যে কেউ পারবে, যে অ্যাটমের সেম নিউট্রন থাকে, সেম নিউট্রন নাম্বার থাকে কিন্তু ডিফারেন্ট প্রোটন নাম্বার থাকে। তাহলে সেম নিউট্রন নাম্বার অ্যান্ড ডিফারেন্ট প্রোটন নাম্বার, প্রোটন নাম্বার মানে অ্যাটমিক নাম্বার। আমরা জানি প্রোটন নাম্বার কথাটার মানেই আমরা বলতে পারি অ্যাটমিক। তাহলে আমাদের কাছে দিস উইল বি দ্য অপশন, সেম নিউট্রন নাম্বার অ্যান্ড ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। আমরা নেক্সট কোয়েশ্চেন কি বলছে? তাহলে আমাদের কাছে অপশন কোনটা? অপশন হলো সি। নেক্সট কোয়েশ্চেনে আমাদের বলছে যে এখানে একটা ছবি দিয়েছে, একটা গল্প দিয়েছে, চার্জ পার্টিকেল আছে, যে চার্জ পার্টিকেলটা কোথায় আছে? ভি ভেলোসিটিতে যাচ্ছে ইনসাইড আ ম্যাগনেটিক ফিল্ড, যে ম্যাগনেটিক ফিল্ডটা আবার একটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে হেলিক্যাল পাথে মুভ করবে। দেখো তো স্যার এই ছবিটা তোমরা জানো কিনা, দেখো তো এটা আমরা পড়িয়েছি কিনা। আমরা স্টাডি ম্যাট 1 এর পেজ নাম্বার 73 তে, যে যদি ম্যাগনেটিক ফিল্ড আর ভেলোসিটি যদি এরা পারপেন্ডিকুলার থাকে তাহলে আমরা জানবো যেটা সার্কুলার ট্র্যাকে মুভ করবে, কিন্তু যদি এরা পারপেন্ডিকুলার না থাকে তাহলে এটা হেলিক্যাল ট্র্যাকে মুভ করবে। এবার এটা যে অ্যাসারশন রিজনিং দিয়েছে, অ্যাসারশন রিজনিং 3টে সেটে সেম, কোনো আলাদা নেই। 3টে সেটের যা অ্যাসারশন রিজনিং আছে সব সেম। আমার সেট কঠিন হয়েছে এটা বলার কোনো রকম জায়গার বছর নেই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি দিস ইজ দ্য ফার্স্ট ইজ দ্য কারেক্ট, ঠিক, হেলিক্যাল স্প্রিং এ মুভ করবে, কারণ এখানে থিটা অ্যাঙ্গেল আছে। পারপেন্ডিকুলার হলে হেলিক্যাল হতো না, সার্কুলার হতো। নেক্সট বলেছে ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফোর্স অ্যাক্টিং অন দ্য চার্জ পার্টিকেল মুভিং টু দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড
আমাদের বলছে ডিরেকশন যে হবে ফোর্সের সেটা নাকি সেম ডিরেকশনে, বাট না, ফোর্সের ডিরেকশন সবসময় পারপেন্ডিকুলারলি, ফোর্সের ডিরেকশন সবসময় পারপেন্ডিকুলারলি হয়, ভেলোসিটির দিকে হয় না, কারণ এদের ক্রস প্রোডাক্ট হলো 4, যেটা আমরা পড়িয়েছি স্টাডি ম্যাট 1। তাহলে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ফার্স্টেরটা কারেক্ট, সেকেন্ডটা ভুল। তাহলে ফার্স্টেরটা কারেক্ট, সেকেন্ডটা ভুল, আমরা বলতে পারি ইট ইজ অপশন। নেক্সট আমাদের যে অ্যাসারশন রিজনিং বলছে, একটা রে অফ লাইট ইজ ইনসিডেন্ট নরমালি অন দ্য ফেস অফ আ প্রিজম। ওকে, তাহলে নরমালি এসেছে, দেখো তো এটা চিনতে পারো কিনা। তোমাদের স্টাডি ম্যাট, প্রিমসের স্টাডি ম্যাট 2 পেজ নাম্বার 7, দেখো তো ঠিক এটাই দেওয়া আছে কিনা, একদম পরিষ্কার করে দেখে নাও যে একটা লাইট নরমালি রিফ্র্যাক্টিং সারফেসের উপর এসে পড়েছে, তাহলে একদম হুবহু ছবি, এখানেও তাই বলেছে, নরমালি প্রিজমের সারফেসের উপর পড়েছে। Emergent ray gazing along the opposite side, look at the picture, the emergent ray gazing along the opposite side, আমরা দেখতে পাচ্ছি, আমাদের বলছে যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ দ্য গ্লাস ইন্টারফেস ইজ ইকুয়াল টু দ্য প্রিজম, একদম ঠিক। এর ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ প্রিজমের সেম হতে হবে, কারণ যদি ছবিটার দিকে একটু নজর দাও, যে পিকচারটা আমরা দেখতে পাচ্ছি, সেই পিকচারটা যদি দেখো, দিস উইল বি দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আর আমরা যদি দেখি, আমরা যদি জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি যে আমাদের কাছে কেন বলছি, এটা যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয়, এটা যদি সাপোজ 60 ডিগ্রি, তাহলে এটা কত, এটা 30 ডিগ্রি হতে হবে। আর এটা যদি 30 ডিগ্রি হতে হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাকে 60 ডিগ্রি হতে হবে। সেক্ষেত্রে অ্যাঙ্গেল অফ প্রিজম আর এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু সেম হতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে আমাদের যে ফার্স্ট এটা রয়েছে এটা ঠিক বলেছে। এবার বলেছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য প্রিজম ডিপেন্ডস অন দ্য অ্যাঙ্গেল অফ প্রিজম। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য প্রিজম, মিউ এর ভ্যালু অ্যাঙ্গেল অফ প্রিজমের উপর ডিপেন্ড করে না, কখনো করে না। কারণ আমরা বলতে পারি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য প্রিজম ডিপেন্ডস আপন দ্য মেটেরিয়াল। এক একটা মেটেরিয়ালের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এক এক রকম, অ্যাঙ্গেল অফ প্রিজম সেম থাকতে পারে। তাহলে আমাদের কাছে অপশন এটা কোনটা হবে, আমরা বলতে পারি আমাদের যে অপশন হবে সেটা সি, যেটা হলো প্রথমটা ঠিক, পরেরটা ভুল, পরেরটা ঠিক নয়। তাহলে আমরা পরেরটায় যাই। পরের কোয়েশ্চেনটা কি বলেছে, পরের কোয়েশ্চেনটা আবার একটা অ্যাসারশন রিজনিং দিয়েছে, যেখানে বলেছে ইএম ওয়েভ ডু নট রিকোয়ার্ড মিডিয়াম ফর দ্য প্রপাগেশন। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, স্টাডি ম্যাট 2 পেজ নাম্বার 42, কি কি লেখা আছে, একদম পরিষ্কার করে লেখা আছে। দেখো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ট্রাভেলস টু দ্য ভ্যাকুয়াম এট দ্য স্পিড অফ লাইট, তাহলে মিডিয়ামের দরকার হয় না, লেখা আছে। তারপর দেখো লেখা আছে, ইট ইজ দ্য ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, দেয়ারফর ইট ইজ দ্য ট্রান্সভার্স ওয়েভ। তাহলে আমরা বলতে পারি আমাদের প্রথমটা ঠিক, আমাদের পরেরটাও ঠিক, কিন্তু প্রথমটা পরেরটার রিজন নয়। তাই যদি বলে আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে বি, যে দুটোই ঠিক, কিন্তু এ assertion is not the reason is not the reason of the assertion, মানে সেকেন্ড স্টেটমেন্টটা প্রথমটার রিজন হতে পারে না। তাহলে আমরা নেক্সট যদি অ্যাসারশনে যেটা, নেক্সট অ্যাসারশনে বলেছে মিনিমাম নেগেটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাইড টু দ্য অ্যানোড অফ ফটোইলেকট্রিক এফেক্ট ইজ কল্ড দ্য কাট অফ ভোল্টেজ, এখানে আমরা স্টপিং ভোল্টেজও বলে থাকি। তাহলে আমরা এটা পড়েছি, দেখো তো স্যার তোমাদের স্টাডি ম্যাট 3 এর পেজ নাম্বার 18 এ এই কথাটাই লেখা আছে কিনা। এবং সেকেন্ড যে কথাটা বলছে, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য মেটাল অফ দ্য মিনিমাম ফ্রিকোয়েন্সি ইনসিডেন্ট বিলো হুইচ দ্য এমিশন অফ ফটোইলেকট্রন ডাজ নট টেক প্লেস। আমরা জানি এটাই আমাদের কাছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, যার থেকে কম, এই মিনিমাম ফ্রিকোয়েন্সির থেকে যদি কারোর ফ্রিকোয়েন্সি আরো কম হয়, তাহলে ফটোইলেকট্রিক এফেক্ট হবে না। তাহলে এখানে অপশন এই অ্যাসারশন এন্ড রিজন দুটোই ঠিক, কিন্তু কিন্তু ঘটনা হলো এটা ওর রিজন নয়, তাহলে বলতে পারি অপশন বি, এটা ওর রিজন হতে পারে। তাহলে আমরা এখান থেকে সেকশন এ দেখলাম এবং লক্ষ্য করে দেখলাম সেকশন এ এর আমরা যতগুলো কোয়েশ্চেন্স ডিসকাশন করলাম, সবকটা কোয়েশ্চেন্স কিন্তু আমাদের জানা ছিল, আমাদের স্টাডি ম্যাটের মধ্যে ছিল এবং কি ভ্যালুও মিলেছিল, কোয়েশ্চেনও মিলে গেছে। চলো সেকশন বি তে যাই। সেকশন বি তে আমাদের বলছে একটা সেল আছে যার ইএমএফ ই, যার রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স আর কানেক্টেড অ্যাক্রস আ রেজিস্ট্যান্স অফ ক্যাপিটাল আর। So the graphically variation of terminal voltage, তার মানে V এর ভ্যালু চাই, যে V এর ফর্মুলা আমরা কি জানি, E minus IR, this is the terminal voltage। আর বলেছে the current supplied to the cell, তার মানে ভোল্টেজ আমরা পেয়ে গেলে কারেন্টের ভ্যালু আমরা পাবো। এটা দেখি তো স্যার যে আমরা এটা আগে শিখেছিলাম কিনা, আগে কোথাও আমরা পড়িয়েছিলাম কিনা। ভালো করে যদি একটু ভেবে দেখো, একটু যদি মনে করে দেখো, সাজেশন বুকলেট পেজ নাম্বার 9 তাকিয়ে দেখো, সাজেশন পর্যন্ত আমাদের মিলে গেছে।
Suggestion booklet page number 9. Plot the variation of potential difference across the combination. তাহলে মানে আমাদের এই হলো সেই গ্রাফ যেখানে আমরা গ্রাফটা ড্র করতে চাইছি। তাহলে আমাদের এখানে আমাদের যে গ্রাফ ড্র করতে বলেছে সেই গ্রাফটা কেমন হবে? দিস উইল বি দ্য গ্রাফ। যে গ্রাফের আমরা বলতে পারি এই জায়গায় কি, এই জায়গায় কারেন্টের ভ্যালু 0, তাই এটা হলো ই, দ্যাট ইজ ইএমএফ। আর আর এই জায়গাতে আমরা কি পাচ্ছি? এই জায়গায় কারেন্ট আই, যেখানে ইএমএফ এর ভ্যালু কত হচ্ছে? ইএমএফ এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে। আর এখান থেকে আমাদের তাহলে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কি হয়? আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু ই মাইনাস আই আর হয়। আমরা এখান থেকে যদি আই এর ভ্যালু বের করতে চাই তাহলে লিখতে পারি ই মাইনাস বি বাই আর। তাহলে লক্ষ্য করে দেখো, দিস ইজ দ্য গ্রাফ যে প্লট করতে বলেছিল এবং অলরেডি এটা আমরা সাজেশন বুকলেটে পেয়ে গেছি, সাজেশন বুকলেটে আমাদের ছিল। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। চলো, আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলছে ইউজিং দ্য মিরর ইকুয়েশন। ইটস আ ভেরি ভেরি কমন কোয়েশ্চেন। মিরর ইকুয়েশন দিয়ে আমাদের দেখাতে হবে যে এই যে কনভেক্স মিরর আছে, সেই কনভেক্স মিরর সবসময় ভার্চুয়াল ইমেজ প্রডিউসড। আমরা তোমাদের দেখাচ্ছি, আমরা নিজেরা দেখে নাও কি লেখা আছে পেজ নাম্বার 58 আমাদের এই বুকলেটের বুকলেট 3 স্টাডি মেটেরিয়াল 2 তে পেজ নাম্বার 58 এ ছবি দিয়ে আমরা এটা বুঝিয়ে দিই। আমরা এটাও বুঝিয়ে দিয়েছি কেন অপোজিট সাইডে হবে, কেন ভার্চুয়াল এন্ড ইরেক্ট হবে, কেন স্মলার হবে, সমস্ত ম্যাথমেটিক্যাল ডেরিভেশন এখানে করা ছিল। তাহলে আমরা নিশ্চয়ই আমরা এটা জানি এবং এটা আমরা পেরেছি। এটা আমাদের থিওরিটিক্যাল কোয়েশ্চেন এবং আমরা এটাকে একদম ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করে দিয়েছিলাম যে এখানে ভি এর ভ্যালু কি এসেছিল? পজিটিভ। যেখানে ইউ এর ভ্যালু কি থাকতো? নেগেটিভ। তাহলে ইমেজটা কোন সাইডে থাকবে? ইমেজটা অপোজিট সাইডে থাকবে। আমরা দেখতে পেয়েছিলাম আমাদের এম এর ভ্যালু নেগেটিভ এসেছিল, তাই জন্য আমরা বলতে পারি ইট ইজ আ ভার্চুয়াল এন্ড ইরেক্ট। আর আমরা দেখেছিলাম মড অফ এম, আমাদের যে মড অফ এমটা আছে, এই মড অফ এমটা লেস দ্যান 1, তাহলে সেটা সবসময় স্মলার ইমেজ। স্টাডি ম্যাট ভালো করে পড়ো, 58 পেজ স্টাডি ম্যাটের মধ্যে সমস্ত কিছু কোয়েশ্চেন ছিল সিবিএসসি। আমরা নেক্সট অরের কোয়েশ্চেনে যাচ্ছি। চলো, অরের কোয়েশ্চেন কি বলছে একটু। একটা কনভেক্স লেন্স আছে যার ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার। এবারে একটা কনকেভ লেন্স আছে যার ফোকাল লেন্থ 15 সেন্টিমিটার। আর একটা থার্ড লেন্স আছে যার আননোন ফোকাল লেন্থ। এরা একসাথে কন্ট্যাক্টে আছে আর পুরো কম্বিনেশনের ফোকাল লেন্থ প্লাস 12 সেন্টিমিটার। লক্ষ্য করে দেখো তো, যে অঙ্কটার কথা আমরা বলছি, যে অঙ্কটার কথা এখানে লেখা আছে সিবিএসসির কোয়েশ্চেন ক্লাস 12 এবছর, সেই কোয়েশ্চেনটার এই কোয়েশ্চেনটা যেটা এখানে লেখা দেখতে পাচ্ছ সেটা সেম কিনা দেখো। এখানে একটা কনভেক্স লেন্স, এখানে একটা কনকেভ লেন্স, এখানে একটা কনভেক্স লেন্স, দে আর ইন কন্ট্যাক্ট। আমাদের লেখা ছিল এই তো ফোকাল লেন্থের রিলেশন। আমাদের এই কম্বাইন্ড ফোকাল লেন্থ এটার ভ্যালু তো বলে দিয়েছে এখানে প্লাস 12 সেন্টিমিটার। আমাদের এখানকার ফার্স্ট ফোকাল লেন্থের ভ্যালু বলে দিয়েছে, সেকেন্ড ফোকাল লেন্থের ভ্যালু বলে দিয়েছে, থার্ড ফোকাল লেন্থ f3 এর ভ্যালু বার করতে হবে। কেন পারবে না তোমরা? আজকে লক্ষ্য করে দেখো ভালো করে, এই স্টাডি ম্যাট 2 পেজ নাম্বার 8 আমরা খুব চ্যালেঞ্জ দিয়েছিলাম এবছর। দিস ওয়াজ আ চ্যালেঞ্জ ফর ড্রিমস এডুকেশন সেন্টার, যে অত বড় রেফারেন্স বুককে আমরা ছোট করে দেখি আমরা সাকসেসফুল হই কিনা। এবং আমরা প্রথম বছর সাকসেসফুল, পরের বছর আবার পেলাম, পরের বছর আবার আমরা স্টাডি ম্যাটকে আপডেট করছি যাতে পরের বছরের সাথে আমরা মেলাতে পারি। দেখো তাহলে এখান থেকে আমাদের কি দেওয়া ছিল, আমাদের ফর্মুলাটা আমরা এখান থেকে দেখতে পেয়েছি। তাহলে যদি আমরা ফর্মুলাটা দেখতে পারি, সেই ফর্মুলা যদি এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে কি হবে? তাহলে আমরা জানি 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f3 ইজ ইকুয়াল টু 1/f। আমরা এখানে f1 এর ভ্যালু 10 সেন্টিমিটার, তাহলে f1 এর জায়গায় আমরা 10 লিখবো, প্লাস 10 লিখবো, কারণ কনভেক্স। কনকেভের ফোকাল লেন্থ 15, তাহলে f2 এর জায়গায় আমরা -15 লিখবো। আর কম্বাইন্ড ফোকাল লেন্থ প্লাস 12 বলে দিয়েছে, তাহলে f এর জায়গায় আমরা প্লাস 12 লিখবো, ব্যাস। আর এখান থেকে আমরা f3 এর ভ্যালু বের করব। আমি শিওর f3 এর ভ্যালু পজিটিভ হবে, দ্যাটস অল। তাহলে আমরা আশা করি অঙ্কগুলো পারবো। আমরা নেক্সট অঙ্কে যাই। আমাদের নেক্সট অঙ্ক যেটা বলছে, এখানে বলছে দুটো ডিফারেন্স প্যাটার্ন। কিসের ডিফারেন্স চেয়েছে একটা সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন প্যাটার্ন আর একটা ডবল স্লিট ইন্টারফারেন্স প্যাটার্ন। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হলো ইন্টারফারেন্স আর ডিফ্রাকশনের মধ্যে একটা ডিফারেন্স চাইছে। দেখো তো লক্ষ্য করে, স্টাডি ম্যাট 3 পেজ নাম্বার 10 একটু ভালো করে দেখার চেষ্টা করো। এখানে দেখো তো ইন্টারফারেন্স আর ডিফ্রাকশনের মধ্যে আমরা 4খানা ডিফারেন্স লিখে দিয়েছি, এখানে তো মাত্র দুটো চেয়েছে। তাহলে আমরা আশা করি পেরেছি। ইটস ভেরি ইজি কোয়েশ্চেন।
এবছরের কোয়েশ্চেন সিবিএসসির অত্যন্ত সোজা কোয়েশ্চেন। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। আমাদের বলছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম ড্র করতে হবে অফ এন টাইপ এন্ড পি টাইপ। আমরা জানি এন টাইপের ক্ষেত্রে একে বলা হয় ডোনাল লেভেল, আর পি টাইপের ক্ষেত্রে এটাকে বলা হয় অ্যাকসেপ্টার লেভেল। কোথা থেকে জানলাম? কারণ আমরা পড়েছি, আমরা পড়িয়েছি, আমরা স্টাডি মেটেরিয়ালে রেখেছি। পেজ নাম্বার 3, সরি, স্টাডি ম্যাট 3, পেজ নাম্বার 63 and 64, এই দুটো স্টাডি ম্যাটেরিয়ালে দেখো, দিস ইজ ডোনাল লেভেল, দিস ইজ অফ দ্য এন টাইপ সেমিকন্ডাক্টর, একদম ছবি এঁকে বর্ণনা করে দিই। and this is acceptor level and this is of the p type semiconductor। যা করানো হয়েছে দেখো সেখান থেকেই কোয়েশ্চেন, সিবিএসসি এর কোয়েশ্চেন, এটা কোনো স্কুলের কোয়েশ্চেন নয়। তাহলে আমরা দেখাতে পাচ্ছি যে এখানে এন টাইপ আর পি টাইপের যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম চেয়েছে, এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দিস ইজ ফর এন টাইপ and this is for p type। আমরা পরের কোয়েশ্চেনে যাই। আমরা পরের কোয়েশ্চেনে গিয়ে যেটা পাচ্ছি, ব্রিফলি এক্সপ্লেন হাউ দ্য এনার্জি ইজ প্রোডিউসড ইন দ্য স্টার। দিস ইজ অলসো কমন, আমি চ্যালেঞ্জ নিচ্ছি, কমন। চলো দেখে নি একবার। স্টাডি ম্যাট 3, পেজ নাম্বার 52, স্টাডি ম্যাট 3, পেজ নাম্বার 52। যারা যারা আমার এই ভিডিও দেখছো তাদের কাছে বলছি, দরকার পড়লে তোমরা যদি আমাকে চ্যালেঞ্জ করতে চাও আমি বই দেখিয়ে দেবো, এবং চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এখানে লেখা ছিল সান। সান কি? দ্য স্টার। সেই সানে কি করে কি হচ্ছে, কি ফর্মুলা দিয়ে হচ্ছে, কি ফিউশন হচ্ছে, কিভাবে হচ্ছে, অল আর রিটেন ওভার হিয়ার। তো আমাদের এখানে ব্রিফলি এক্সপ্লেন যে হাউ দ্য এনার্জি ইজ প্রোডিউসড এন্ড দিস ইজ দ্য এনার্জি। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হচ্ছে এবং এখানে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি এখানে প্রোডিউসড হচ্ছে। দিস ইজ দ্য ফর্মুলা এন্ড দিস ইজ দ্য নিউক্লিয়ার ফিউশন। So because of nuclear fusion, this energy in the sun is produced, which is nothing but your star. এটাও আমরা কমনে নিচ্ছি, একদম পরিষ্কার। নেক্সট আমরা চলছি সেকশন সি তে। তাহলে সেকশন এ, সেকশন বি এখনো অব্দি 100 ইভেন যেগুলো অর আছে সেগুলোও কম, একটা কোয়েশ্চেন নয়, যেটা অর আছে সেখানেও কোয়েশ্চেনকে আমরা কম। তাহলে আমাদের এবার টার্গেট হবে সেকশন সি, বড় কোয়েশ্চেন, সেখানে চ্যালেঞ্জ আরো বেশি, সেখানে প্রচুর নিউমারিক্যালস থাকে। চলো চ্যালেঞ্জ পাওয়া যায়। বলছে তিনটে সেল আছে এবিসি, ভালো করে দেখে নাও, তিনটে সেল আছে এবিসি, যে 2 ভোল্ট, 3 ভোল্ট, 5 ভোল্ট। তারা কানেক্ট আছে, যেখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স 5 ওহম, 5 ওহম, 1 ওহম। বলছে ক্যালকুলেট দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য সেল এবিসি। এখানে কিসে কানেক্ট আছে? প্যারালাল। লক্ষ্য করে দেখো দাদা, হোম অ্যাসাইনমেন্ট বুকলেট 1, পেজ নাম্বার 30, তোমাদের কমন কোয়েশ্চেন। তিনটে সেল, এখানে 2 ভোল্ট, 3 ভোল্ট, 5 ভোল্ট, এখানে 2 ভোল্ট, 1 ভোল্ট, 4 ভোল্ট। ইন্টারনাল রেজিস্ট্যান্স 5, 5, 1, এখানে 4, 3, 2। They are connected in parallel. They are connected in parallel. And I have to calculate the current I1, I2 and I3. না, এটা সিবিএসসি এর কোয়েশ্চেন নয়, এটা আমাদের হোম অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন, যেটা পেজ নাম্বার 30 তে আছে। তাহলে হোম অ্যাসাইনমেন্টে পেজ নাম্বার 30 তে যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, সেই কোয়েশ্চেন আমরা সিবিএসসি এর কোয়েশ্চেন পেপারে দেখতে পাচ্ছি সেকশন সি তে। আমরা আশা করি পারবো। নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা যাচ্ছে, কোয়েশ্চেন নাম্বার 23, Biot-Savart law in vector form. It's very easy. Biot-Savart law in vector form, it's very easy. এটা আমরা জানি, এটা সবাই জানে। এরপরে যেটা বলেছে, দুটো আইডেন্টিক্যাল সার্কুলার কয়েল আছে এ আর বি। আমাদের বলছে ইচ অফ রেডিয়াস আর, একটা কারেন্ট আছে আই, একটা কারেন্ট √3i, তার মানে একটার কারেন্ট আর একটা কারেন্টের √3 টাইমস বেশি। নাও দে আর প্লেসড কনসেন্ট্রিক্যালি। একটা কোথায় আছে এক্স ওয়াই প্লেনে, একটা কোথায় আছে ওয়াই জেড প্লেনে। মানে সবার আগে একটা জিনিস, স্টাডি ম্যাট 1, পেজ নাম্বার 72, একটা যে কোনো কয়েলের ম্যাগনেটিক ফিল্ড আগে লাগে। আমরা জানি যে কোনো একটা কয়েলের ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা μ0I/2r। এখানে কটা কয়েল বলেছে? এখানে দুটো কয়েল বলেছে। আমরা যদি মনে করি এখানে একটা কয়েল আছে, এখানে একটা কয়েল, দে আর পারপেন্ডিকুলার, তাহলে একটার ম্যাগনেটিক ফিল্ড যদি বি হয়, যে বি এর ফর্মুলা আমরা কি বলতে পারি? μ0I/2r। এটাকে আমি যদি B1 বলি, তাহলে আরেকটার ম্যাগনেটিক ফিল্ড আসবে B2।
সেটার ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে √3μ0I/2r। কেন? কারণ তার কারেন্টটা √3 টাইম বেশি। এই দুটো ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার, তাহলে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড বি আমরা ফর্মুলা বলতে পারি ভেক্টরের √(v1)² + v2²। তাহলে এখানে যদি আমরা এইটাকে দেখতে পাচ্ছি দুজনের ক্ষেত্রেই কমন আছে, আর এই 1² আর √3² করলে আমার অ্যান্সারটা কি আসবে 2μ0I/2r। 2 যদি ক্যান্সেল করি আলটিমেটলি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু μ0I/r, দ্যাটস অল। So this is the magnetic field। তাহলে আমরা আশা করি অঙ্কটা আমরা পেরেছি পরীক্ষা এক্সামে। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আমাদের নেক্সট কোশ্চেন বলছে একটা রেক্ট্যাঙ্গুলার লুপ আছে যার সাইড এল বি, যেখানে বলছে ক্যারিজ আ কারেন্ট আই। আমাদের বলছে ম্যাগনেটিক মোমেন্ট এম বের করতে হবে। আমরা জানি ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা আইএ। তার মানে এরিয়া হলো লেন্থ ইনটু ব্রেথ, তাহলে বলতে পারি আই এল বি। তো দিস ইজ দ্য ম্যাগনেটিক মোমেন্ট। দেখো study mat 1 page number 72, this is the magnetic moment IA and this is its vector form, but এখানে ভেক্টরের দরকার নেই, তো IA টাকে ইউজ করো, ILB ম্যাগনেটিক মোমেন্ট বেরিয়ে যাবে। তাহলে এবার যদি ম্যাগনেটিক মোমেন্ট বেরিয়ে যায়, নেক্সট আমাদের কি বলেছে, নেক্সট আমাদের শো করতে বলেছে টর্ক ইজ ইকুয়াল টু M ক্রস B। আমরা জানি যে আমাদের কাছে যে টর্কটা হয় সেই টর্কটা টাও, আর আমরা পেয়েছি ওয়ার্ক ডান। আমরা জানি যে টর্ক যেটা হবে সেটা হবে M আর B, দ্যাট ইজ দ্য ম্যাগনেটিক মোমেন্ট আর ম্যাগনেটিক ফিল্ডের ক্রস প্রোডাক্ট, কারণ টর্ক একটা ভেক্টর। আর যদি এটা ওয়ার্ক ডান হয় তাহলে মাইনাস M ডট B, এটা ডট প্রোডাক্ট, কারণ ডট প্রোডাক্ট করলে স্কেলার হয়। নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা আসছে, নেক্সট কোয়েশ্চেন বলছে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন and explain the role of negative sign। আমরা ফ্যারাডেজ ল দেখেছি। So this is study material page number 2, study material 2 page number 2। এখানে আমরা দেখেছি যে লেঞ্জ ল, আমরা লেঞ্জ লতেই পড়েছিলাম যে E is equal to কি হয় মাইনাস ডিফাই ডিটি। আমরা পড়েছিলাম মাইনাসটা কি, হোয়াট এভার ইউ আর ডুইং ইউ আর অপোজিং ইট। আমরা এখানে যখন আমরা এগুলোকে পড়িয়েছিলাম আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যখন একটা ম্যাগনেটের নর্থ পোলকে দূরে নিয়ে যাচ্ছি অটোমেটিক্যালি এখানে সাউথ পোল হচ্ছে। কেন? কারণ এই সাউথ পোল নর্থ পোলকে কি করে, অ্যাট্রাক্ট করে। তুমি তার এগেনস্টে দূরে নিয়ে যাচ্ছ, ইউ আর ডুইং নেগেটিভ ওয়ার্ক ডান, ইউ আর ডুইং এগেনস্ট দ্য ফোর্স ওয়ার্ক ডান, এন্ড দ্যাট ইজ দ্য নেগেটিভ সাইন সিগনিফাই। এটা এখানে জানতে চেয়েছে যে এই নেগেটিভ সাইনটা কি করে, এবং একটা এক্সাম্পল দিয়ে আমাদের বোঝাতে বলছে যে এটা কি করে কনজারভেশন অফ এনার্জি হচ্ছে। এবং দেখো স্টাডি ম্যাটেরিয়াল এই এক্সাম্পল ছবি দিয়ে বোঝানো আছে, একবার ম্যাগনেটকে আমরা দূরে নিচ্ছি, একবার ম্যাগনেটকে আমরা কাছে নিচ্ছি, and that is your example। So this is all written on your study material, জাস্ট আমাদের গ্রো থ্রু করতে হবে। আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ যে আমরা যেটা করছি, আমরা যেটা লিখছি সেখান থেকে স্টুডেন্টরা কোয়েশ্চেন করতে পারছে কি না। নেক্সট আমাদের বলছে ডিফারেন্সিয়েট বিটুইন দ্য কন্ডাকশন কারেন্ট এন্ড ডিসপ্লেসমেন্ট কারেন্ট। আরেকবার দেখাই, চলো স্টাডি ম্যাট 2 পেজ নাম্বার 43, স্টাডি ম্যাট 2 পেজ নাম্বার 43, একদম বড় করে কন্ডাকশন কারেন্ট ডিসপ্লেসমেন্ট কারেন্ট, এন্ড দিস ইজ দ্য ভ্যালু। ডিসপ্লেসমেন্ট কারেন্টের ভ্যালু কত, এই ডিসপ্লেসমেন্ট কারেন্টের ফর্মুলা, সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া, এবং জাস্ট এই প্যারাগ্রাফ থেকে একটা ছোট্ট কোয়েশ্চেন দিয়ে দিয়েছে সিবিএসই তে। And explain the existence of the electromagnetic wave in free space by help of the displacement current। তো ফ্রি স্পেসে অবশ্যই কারেন্ট আছে এবং সেই এক্সাম্পল একটা দিতে বলেছে। আমরা যদি নেক্সট অঙ্কে যাই, এবার বলছে ডিফাইন ওয়ার্ক ফাংশন। আমরা ওয়ার্ক ফাংশন মানে কি জানি, দ্য মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু ফ্রি এ ইলেকট্রন ফ্রম আউটারমোস্ট অরবিট, যাকে কেমিস্ট্রিতে আয়োনাইজেশন এনার্জি বলছে, আমরা তাকেই বলছি ওয়ার্ক ফাংশন। এবারে বলেছে হাউ ক্যান দ্য ভ্যালু ইজ ডিটারমিন ফ্রম দ্য গ্রাফ অফ দ্য স্টপিং পোটেনশিয়াল এন্ড ফ্রিকোয়েন্সি। জাস্ট লুক অ্যাট দিস। স্যার আমরা যদি দেখি যে আমাদের কাছে এইখানেই দেওয়া আছে আইনস্টাইন ফটোইলেকট্রিক ইকুয়েশন, সেখান থেকেই আমাদের দেওয়া আছে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ওয়ার্ক ফাংশন। দিস ইজ দ্য ডেফিনেশন অফ ওয়ার্ক ফাংশন। তাহলে আমাদের প্রথম যেটা বলেছিল ওয়ার্ক ফাংশনের ডেফিনেশন, দেখো লেখা আছে
নেক্সট আমাদের বলেছে যে গ্রাফ থেকে আমরা কি করে এটাকে বলবো, দিস ইজ দ্য গ্রাফ বিটুইন দ্য স্টপিং পোটেনশিয়াল এন্ড ফ্রিকোয়েন্সি। যে গ্রাফটা চেয়েছে স্টপিং পোটেনশিয়াল এন্ড ফ্রিকোয়েন্সি, এবং এই স্টপিং পোটেনশিয়াল আর ফ্রিকোয়েন্সির গ্রাফ থেকেই আমাদের এখান থেকে বের করতে বলেছে, যে গ্রাফ ড্র করতে বলে, এবং এখান থেকে ওয়ার্ক ফাংশনের ভ্যালু আমরা কি করে ডিটারমিন করতে পারি। আমরা আমরা জানি এই গ্রাফটা কোথা থেকে হয়েছে, যে গ্রাফটা এসেছে সেখানে আমরা কি জানি, আমরা জানি EVS ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, VS ইকুয়ালস টু এইচ বাই ই নিউ মাইনাস ডাব্লিউ বাই ই। তাহলে আমরা VS ইকুয়ালস টু লিখতে পারি এইচ বাই ই ইন্টু নিউ, আর এখানে যেটা রয়েছে সেখানে আমরা লিখতে পারি মাইনাস ডাব্লিউ বাই ই। তাহলে যে গ্রাফটা আমরা দেখতে পেলাম এক্ষুনি, যে গ্রাফটা আমরা দেখালাম, দিস ইজ দ্য গ্রাফ। এই গ্রাফটার ছবি যদি আমি এখানে করি, দিস ইজ দ্য গ্রাফ। যে গ্রাফের এটা স্টার্ট হয়েছে যেখান থেকে সেটা নিচের দিকে, তাহলে এই যে ভ্যালুটা আসছে এই ভ্যালুটাই আমাদের কাছে ডাব্লিউ বাই ই এর ভ্যালু, যাকে আমরা বলতে পারি ইন্টারসেপ্ট অফ ওয়াই অ্যাক্সিস। আমরা যদি এই ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি, তার সাথে যদি চার্জ অফ ইলেকট্রনকে আমরা মাল্টিপ্লাই করি, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হয়ে যাবে সি ইন্টু ই। এখানে সিটা হলো ইন্টারসেপ্ট অফ ওয়াই অ্যাক্সিস আর ইটা হলো চার্জ অফ ইলেকট্রন। হ্যাঁ, এই গ্রাফ থেকে আমরা এইভাবেই এই ওয়ার্ক ফাংশন, হাউ দিস ভ্যালু ক্যান বি ডিটারমিনড। তাহলে এই গ্রাফটা কিসের গ্রাফ, আমরা দেখেছি এই গ্রাফটা হলো ফ্রিকোয়েন্সি ভার্সেস স্টপিং পটেনশিয়ালের গ্রাফ, যেটা আমরা অলরেডি পড়িয়েছি আমাদের স্টাডি ম্যাটে। আর সেই গ্রাফ থেকে আমাদের এই যে ইন্টারসেপ্ট অফ ওয়াই অ্যাক্সিস সেটার ভ্যালুই হলো ডাব্লিউ বাই ই। তাহলে ডাব্লিউ বাই ই এর ভ্যালু যদি সি হয়ে যায়, তাহলে সি এর সাথে যদি আমরা ই কে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা ডাব্লিউর ভ্যালু পাবো। তাহলে আশা করি আমরা এই কোশ্চেনটা বুঝতে পারলাম কিভাবে করতে দিয়েছে। নেক্সট কোয়েশ্চেন যদি আমরা যাই, বলেছে ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল ইজ 2.4 EV, স্টপিং পটেনশিয়াল বলে দিয়েছে 0.6 ভোল্ট। তাহলে ওয়ার্ক ফাংশন ডাব্লিউর ভ্যালু গিভেন, স্টপিং পটেনশিয়াল VS, এই VS এর ভ্যালু এখানে গিভেন। এবার বলেছে টু রিডিউস দ্য ফটোইলেকট্রন টু জিরো, তার মানে সেই জন্য এটা স্টপিং পটেনশিয়াল, কারণ আমরা জানি স্টপিং পটেনশিয়ালেই কারেন্টের ভ্যালু কি হয়ে যায়, কারেন্টের ভ্যালু জিরো। এবার বলছে ইন দ্য ফটোইলেকট্রিক এক্সপ্রেশন ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ, তাহলে আমাদের ল্যামডার ভ্যালু বার করতে হবে। দেখা যাক স্যার এটাও আমরা পেয়েছি কি। আমরা যদি দেখি স্টাডি ম্যাট 2 পেজ নাম্বার 28, আমরা যদি কোয়েশ্চেনটাকে একটু পড়ি, আমরা স্টাডি ম্যাট 2 এর পেজ নাম্বার 28 এ যে কোয়েশ্চেন আছে, ওয়ার্ক ফাংশন বলা আছে, তাহলে ডাব্লিউ গিভেন, ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট বলা আছে, ফ্রিকোয়েন্সি ইজ গিভেন। আমাদের এখান থেকে কি বলেছে, স্টপিং পটেনশিয়াল বার করতে হবে। তার মানে এখানে ওয়ার্ক ফাংশন বলা আছে, এখানে ফ্রিকোয়েন্সি বলা আছে, এখানে স্টপিং পটেনশিয়াল বার করতে হবে। তার মানে ওয়ার্ক ফাংশন, ফ্রিকোয়েন্সি আর স্টপিং পটেনশিয়ালের রিলেশন। এখানেও তাই, এখানে শুধু আলাদা কি, এখানে ওয়ার্ক ফাংশন বলা আছে, স্টপিং পটেনশিয়াল বলা আছে, ফ্রিকোয়েন্সিটা বার করতে হবে, তাহলেই তো আমরা ল্যামডা পেয়ে যাবো। তাহলে এই অঙ্কটা সলভ করতে গেলে সবচেয়ে ইজিয়েস্ট মেথড কি হতে পারে, ইজিয়েস্ট মেথড হতে পারে একটু আগে আমরা যেটা লিখলাম, EVS ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি HC বাই ল্যামডা। এইচ নিউ, কেউ নিউ বের করে ফ্রিকোয়েন্সি বার করে ল্যামডা করতে পারো, কেউ ডিরেক্টলি করতে পারো, মাইনাস ডাব্লিউ। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা কত, 0.6 EV, কারণ VS এর ভ্যালু 0.6। ডাব্লিউর ভ্যালু 2.4, ডাব্লিউ মাইনাস এদিকে কি হয়ে যাবে প্লাস, তার মানে এখানে হলো 2.4 EV ইজ ইকুয়াল টু কি হলো HC, HC এর ভ্যালু কত হয় 2 × 10⁻⁻25, ভ্যালু বসিয়ে দেখো H আর C এর ভ্যালু, নিচে আছে ল্যামডা। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 3 EV, তাহলে এটা ইজ ইকুয়াল টু 3 EV। তাহলে ল্যামডার ভ্যালু ডিরেক্ট পাবো, ল্যামডার ভ্যালু বের করতে গিয়ে উপরে 2 × 10⁻⁻25, নিচে 3 EV, EV ইলেকট্রন ভোল্ট, জুলে কনভার্ট করো, কত হবে 1.6 × 10⁻⁻19 দিয়ে মাল্টিপ্লাই করো। তাহলে লক্ষ্য করে দেখো যে ভ্যালুটা মিলবে এই ভ্যালুটাই আমাদের ল্যামডার ভ্যালু, 10⁻⁻7 এ পাবো। এখান থেকে যদি ক্যালকুলেশন করি আমরা এটা কি পাবো, এটাকে 20 ধরতে পারি, 20 হলে নিচে 3 × 48, তার মানে হয়ে গেল 4.8 ইন্টু হয়ে গেল 10⁻⁻7, এটা ক্যালকুলেশন করলে নিয়ার अबाउट 4.2, তো जो भी ভ্যালু है। তাহলে এখান থেকে 4.2, 4.16 হোয়াট এভার দ্য ভ্যালু, আমি ভ্যালুটা ক্যালকুলেশন করতে পারছি না, এখন করছি না, দিস উইল বি দ্য সার্টেন ভ্যালু, এর কাছাকাছি ভ্যালু আসবে।
তাহলে আমরা এখান থেকে ল্যামডার ভ্যালু পেলাম। নেক্সট কোয়েশ্চেন, আশা করি কোয়েশ্চেনটা আমরা বুঝতে পেরেছি। আমরা যদি নেক্সট কোয়েশ্চেনে যাই, আমাদের ম্যাথমেটিক্যাল ফর অফ বোর্ডস থিওরি রাখতে বলেছে and using the proved করতে বলেছে কি রেডিয়াস ইজ প্রপোর্শনাল টু n স্কয়ার, r ইজ প্রপোর্শনাল টু n স্কয়ার, এটা প্রুভ করতে বলেছে। ইট ইজ আ ভেরি থিওরিটিক্যাল কোয়েশ্চেন। and the total energy of the atom is inversely proportional to n square, এটা প্রুভ করতে বলেছে। এটাও কি কমন এনেছি? হ্যাঁ, এটাও আমরা কমন এনেছি। দেখবে ভালো করে লক্ষ্য করে দেখো, সাজেশন বুকলেট আমরা দিয়েছিলাম, সাজেশন বুকলেটে পেজ নাম্বার 40। আমি জানি না সিবিএসসি আমাদের বই থেকে নিয়েছে, ভালো করে লক্ষ্য করে দেখো, বোর্ড পস্টুলেট লিখতে বলেছে, বোর্ড পস্টুলেট, থ্রি পস্টুলেট, এবং so that the radius of it increased by n square, so that the radius is proportional to n square, and the total energy of electron increases as 1 by n square, 1 by n square. 100% common question, আমরা আনতে পারি, আমরা চেষ্টা করি। আমাদের স্টাডি ম্যাটেরিয়াল, আমাদের হোম অ্যাসাইনমেন্ট, আমাদের ক্লাস অ্যাসাইনমেন্ট এবং আমাদের সাজেশন মিলতে পারে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলছে এক্সপ্লেন দ্য প্রসেস অফ দ্য ফর্মেশন অফ ডিপ্লিশন রেয়ার অ্যান্ড পোটেনশিয়াল ব্যারিয়ার, এন্ড ইট ইজ ভেরি ইজি। যখন পি টাইপ আর এন টাইপ কে আমরা কানেকশন করি, আমরা বলতে পারি when they are formed, not in forward bias, not in reverse bias, when they are formed, this is the most important, এটা অনেকে মিস করে। সবাই পি টাইপ আর এন টাইপের হলে শুধু ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস পড়ে, বাট সবার আগে ইম্পর্টেন্ট যখন তৈরি হয়েছে তখন কি হলো। তো স্টাডি ম্যাটেরিয়াল 3 পেজ নাম্বার 67, উপরে কি লেখা আছে? পিএন জাংশন ডায়োড ইমিডিয়েটলি আফটার দিস ফর্ম। ভালো করে লক্ষ্য করো, ইট ইজ নট ফরওয়ার্ড বায়াস, ইট ইজ নট রিভার্স বায়াস, ইট ইজ জাস্ট ইমিডিয়েটলি আফটার ইট ইজ ফর্মড। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা এখানে জানতে চেয়েছে। সবসময় ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস পড়বো, কিন্তু প্রথমে কি হলো সেটা পড়বো না, এটা বললে হবে না। তো স্টাডি ম্যাটেরিয়াল পেজ নাম্বার 67 আমরা তার ডিটেলস এখানে পরিষ্কার করে লিখে দিই। আর যে ডিটেলসটা এখানে সিবিএসসি আমাদের কাছে কোয়েশ্চেনে জানতে চেয়েছে, এবং এখানে লিখেছে which features of the junction diode makes suitable for the rectifier। আমরা জানি স্যার, আমরা বলেছি স্যার, ডায়োড কি? ডায়োড অনেকটা একটা ইউনিডিরেকশনাল ভালভের মতো, যে একদিকে কারেন্ট যেতে দেয় and that is on in forward bias, আর অন্যদিকে কারেন্ট যেতে দেয় না, that is off and that is in reverse bias। this is the characteristic, যার জন্য আমরা ডায়োডকে রেকটিফায়ার হিসেবে ইউজ করি, যেখানে আমরা জানি যে রেকটিফায়ার কি করে, একটা এসি সিগন্যালকে ডিসি তে কনভার্ট করে, এবং আমরা জানি দু রকমের রেকটিফায়ার হয়, একটা হলো ফুল ওয়েভ রেকটিফায়ার, একটা হলো হাফ ওয়েভ রেকটিফায়ার। আমরা পেয়েছি কমন। নেক্সট সেকশন ডি তে, সেকশন ডি তে কি ছিল? কেস স্টাডি বেসড কোয়েশ্চেন। কেস স্টাডি বেসড কোয়েশ্চেন আমরা বারবার বলেছি এমসিকিউ টাইপেরই হবে, এবং আলটিমেটলি সেগুলোকে এক একটা কোয়েশ্চেন হিসেবে ট্রিট করো, সেটা আলটিমেটলি এক একটা কোয়েশ্চেন, সেটাকে কোয়েশ্চেন হিসেবে ট্রিট করলেই হবে। তাহলে আমরা যদি কোয়েশ্চেন হিসেবে প্রথমটাকে দেখি, সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর এ আর বি made of the same metal in series, their length and radius are twice, একটা radius আর একটা twice, mu a and mu b as the mobility। আমরা যদি বলি, আমরা যদি এখান থেকে দেখি, আমরা দেখতে পাচ্ছি this is the I current, এবং দেখো স্টাডি ম্যাট 1 পেজ নাম্বার 49 আমরা দেখতে পাচ্ছি মোবিলিটি মানে আমরা লিখেছিলাম যে পোটেনশিয়াল মোবিলিটি মানে কি? মোবিলিটি মানে হলো ভেলোসিটি ফর ইউনিট ইলেকট্রিক ফিল্ড। এখানে আমাদের মোবিলিটির রেশিও চেয়েছে, এবং আমরা যদি এখানে দেখি যে আমাদের ক্ষেত্রে তাহলে মোবিলিটির রেশিওতে কি হবে? ভেলোসিটি, দ্য লেন্থ এন্ড দ্য রেডিয়াস ইজ টুয়াইস, তো একটা লেন্থ আর একটা টুয়াইস হয়েছে। মিউ এন্ড মিউ বি অফ দ্য মোবিলিটি, এবার মিউ আর মিউ বির যে রেশিও চেয়েছে, এ আর বি এর মধ্যে সেম মেটেরিয়াল আছে, তাহলে যদি সেম মেটেরিয়াল থাকে আমরা বলতে পারি যে মোবিলিটি ডিপেন্ডস আপন মেটেরিয়াল। তো মেটেরিয়াল যদি সেম হয় তাহলে অপশন এ। নেক্সট বলছে একটা ওয়্যার আছে, যে ওয়্যারের লেন্থ 0.5 মিটার, যার ক্রস সেকশন এরিয়া এখানে বলে দিয়েছে, কানেক্টেড টু আ ব্যাটারি অফ দ্য 2 ভোল্ট, maintain a current of 0.1 ampere, conductivity of the material চেয়েছে। this is also common, just look at conductivity is a reciprocal of resistivity,
পেজ নাম্বার 50 স্টাডি ম্যাট 1 কি লেখা আছে ফর্মুলা n স্কয়ার a বাই m। এবার লক্ষ্য করে দেখো এখান থেকে আমাদের লেন্থ বলে দিয়েছে, তাহলে আমরা জানি কি রেজিস্ট্যান্সের ফর্মুলা কি রো l বাই a। রেজিস্টিভিটির রেসিপ্রোকালটা হলো কন্ডাক্টিভিটি 1 বাই k l বাই a। আমাদের কন্ডাক্টিভিটির ভ্যালু চেয়েছে, তাহলে k ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, k ইজ ইকুয়াল টু লিখতে পারবো l বাই a r। এবারে আর এর ভ্যালু কি করে বার করবো, আর এর ভ্যালু দেওয়া নেই, এল এর ভ্যালু দেওয়া আছে লেন্থ, এরিয়ার ভ্যালু দেওয়া আছে, এরিয়ার ভ্যালু 10 টু দি পাওয়ার -7। আর এর ভ্যালু বের করা খুব সোজা, কারণ আমরা জানি আর মানে v বাই। জাস্ট লুক এট ভোল্টেজ 2 ভোল্ট আর কারেন্টের ভ্যালু দেওয়া, তাহলে এই ভ্যালুগুলো যদি বের করে ভ্যালুগুলো যদি আমরা বলি তাহলে কন্ডাক্টিভিটির ফর্মুলাটা কি এসে দাঁড়াবে, আর এর জায়গায় যদি আমরা v বাই i লিখি l হবে i হবে নিচে, নিচে চলে এলো a আর নিচে চলে এলো v, তাহলে আমরা বলতে পারি এটা কন্ডাক্টিভিটি ভ্যালু পুট করলে আমরা অপশন পাবো। আমরা চলো নেক্সট কোশ্চেন। আমরা যদি নেক্সট কোশ্চেনে যাই আমাদের কাছে তার মানে আমরা দেখলাম 1 আর 2 গেল, কেস বেস স্টাডির 1 আর 2। তাহলে আমরা এবার আবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে আছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স অফ নাইক্রোম is given. In order to increase the resistance by 8.5%, temperature of the wire should be increased. আমরা যদি আমাদের স্টাডি ম্যাট 1 এর পেজ নাম্বার 51 এ দেখি আমরা দেখতে পাবো এই হলো ফর্মুলা RT is equal to R0 1 plus alpha T। এখানে কি বলেছে, এখানে পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন রেজিস্ট্যান্স বলা আছে। এবার এখান থেকে পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন রেজিস্ট্যান্স দেখো লেখা আছে RT মাইনাস R0 বাই R0 এর ভ্যালু এখান থেকে কি হবে, এখান থেকে হবে টি টা যদি এখানে মাল্টিপ্লাই হয় আমরা তাহলে বলতে পারবো যে আলফার সাথে টি মাল্টিপ্লাই হবে, তারপরে এটা ইজ ইকুয়াল টু আলফা টি। এই পার্সেন্টেজ, এটার পার্সেন্টেজ মানে ইনটু 100%, তাহলে এখানেও ইনটু 100%। এই পার্সেন্টেজটা কত বলা আছে, এই পার্সেন্টেজটা বলা আছে 8.5। এখানে আলফার ভ্যালু দেওয়া আছে, আলফার ভ্যালু কত দেওয়া আছে 1.7 ইনটু 10 টু দি পাওয়ার -4। ইচ্ছে করে 1.7 দেওয়া আছে কারণ এখান দিয়ে কাজ 5 পাবো, ইনটু টি ইনটু 100। আমরা যদি এখানে ক্যালকুলেশন করি এটার সাথে এটার মাল্টিপ্লাই করি 10 টু দি পাওয়ার -2, তাহলে 10 টু দি পাওয়ার -2 যদি এদিকে আনি টি ইজ ইকুয়াল টু হতে যাবে 500। তাহলে দিস ইজ দ্য অপশন বি। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের স্টাডি ম্যাটে এই ফর্মুলা দেওয়া ছিল, আমাদের স্টাডি ম্যাটে এই ফর্মুলা দেওয়া ছিল, পার্সেন্টেজেরও ফর্মুলা আমরা পেয়ে যাব। আমরা নেক্সট যদি কোশ্চেনটা দেখি কেস স্টাডি বেস কোশ্চেন, কনসিডার দ্য contribution of the following factor I 1 and 2 for these 3 cases। যেখানে আমাদের দিয়েছে রিল্যাক্সেশন টাইম অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম। এই দুটো ফ্যাক্টর রেজিস্টিভিটি অফ দ্য মেটেরিয়াল এর সাথে কিভাবে করে লক্ষ্য করে দেখো। রেজিস্টিভিটি অফ দ্য মেটেরিয়াল এর ফর্মুলা স্টাডি ম্যাট 1 পেজ নাম্বার 50 তে কি লেখা আছে, দিস ইজ দ্য ফর্মুলা অফ রেজিস্টিভিটি, রো ইজ ইকুয়াল টু কি m বাই n ই স্কয়ার টাউ। তাহলে লক্ষ্য করে দেখো এখানে বলছে রিল্যাক্সেশন টাইম, তাহলে রিল্যাক্সেশন টাইমের সাথে রেজিস্টিভিটি ইনভার্সলি প্রপোর্শনাল। আর নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, দিস ইজ ইলেকট্রন ডেনসিটি, এটাও ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমরা বলতে পারি যে রেজিস্টিভিটি অফ দ্য মেটেরিয়াল ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ অফ দ্য টেম্পারেচার, বিকজ এই দুটোর মধ্যে কারণ চেঞ্জ, কারণ একটাই, টেম্পারেচার যদি বাড়ে সেক্ষেত্রে আমাদের রিল্যাক্সেশন টাইমের চেঞ্জ হয়, আর রিল্যাক্সেশন টাইমের যদি চেঞ্জ হয় তাহলে আমাদের রেজিস্টিভিটির চেঞ্জ হয়। অ্যান্ড নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, এই নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউমের কিন্তু কোনো চেঞ্জ হয় না। তাহলে রিল্যাক্সেশন টাইম কি হবে, রিল্যাক্সেশন টাইমটা টেম্পারেচার বাড়লে এটা কমে যাবে, রিল্যাক্সেশন টাইমটা কমে যাবে, আর এই সেকেন্ড নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউমটা সেম থাকবে, তার মানে অলমোস্ট সেম জন্য লিখেছে। তাহলে আমরা বলতে পারি যে 1 রিল্যাক্সেশন টাইম, টেম্পারেচার বাড়াও রিল্যাক্সেশন টাইম কমবে, তো ডিক্রিজেস। আর সেকেন্ড ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, এই নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম অলমোস্ট কনস্ট্যান্ট থাকবে, কারণ নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম
যে এই যে ভ্যালুটা এটা মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপরে ডিপেন্ডেন্সি নেই বললেই চলে। তাহলে আমাদের এই কোয়েশ্চেনটাও আমরা পেলাম, কমন পেলাম। নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা থাকছে, নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা আমাদের কাছে আসছে সেটা হলো স্টেডি কারেন্ট ফ্লো অফ কপার ওয়্যার ইন নন ইউনিফর্ম ইলেকট্রিক কনসেকশন। তাহলে কারেন্ট যেটা যাচ্ছে এই কারেন্টটা কনস্ট্যান্ট স্টেডি, কিন্তু যে ক্রস সেকশন এ, এই এটা কি, এটা ভ্যারিয়েবল। আমাদের তিনটে ফিজিক্যাল কোয়ান্টিটি বলেছে, ইলেকট্রিক ফিল্ড, কারেন্ট ডেন্সিটি, ড্রিফট ভেলোসিটি। আমাদের এর মধ্যে হচ্ছে এটা কোনটা চেঞ্জ হবে, কোনটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে এবার একটা কথা বলি, যদি নন ইউনিফর্ম ক্রস সেকশন এরিয়া হয় তাহলে কারেন্ট ডেন্সিটি অবশ্যই চেঞ্জ হবে, কারণ কারেন্ট ডেন্সিটি মানে কি, আই বাই এ। তাহলে এরিয়া চেঞ্জ হলে আমরা বলতে পারি কারেন্ট ডেন্সিটি চেঞ্জ হবে। আমরা জানি এই যে কারেন্ট ডেন্সিটি আই বাই এ। আমরা ড্রিফট স্পিডও জানি। ড্রিফট স্পিডেও আমরা দেখতে পাচ্ছি কি এরিয়ার উপর ডিপেন্ড করছে। আমরা জানি আই ইজ ইকুয়াল টু কি হয়, এন ই এ ভিডি। তাহলে ড্রিফট ভেলোসিটি এরিয়ার উপর ডিপেন্ড করে, কারেন্ট তো স্টেডি। এন্ড সেকেন্ড ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা বলতে পারি ইট ইজ ডাজ নট ডিপেন্ডেন্ট আপন দ্য এরিয়া। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অপশন এ, যেখানে 2 আর 3টা চেঞ্জ হবে কিন্তু 1 নাম্বারটা কনস্ট্যান্ট থাকবে। নেক্সট আমাদের কাছে বলছে, নেক্সট কোয়েশ্চেন, একটা স্মল বাল্ব আছে, যেটা বলছে একটা লিকুইডের নিচে, একটা সুইমিং পুলের নিচে একটা যদি বাল্ব দিই, সেই বাল্ব থেকে এইভাবে আমাদের আলো যাবে, লাইট যাবে, এবং আলটিমেটলি ওপরে একটা সার্কুলার জায়গায় আমরা লাইট দেখতে পাবো, এবং আমরা এটা একদম করিয়ে দিয়েছি। লক্ষ্য করে দেখো, এরিয়া অফ দ্য ভিশন, স্টাডি ম্যাট 2 পেজ নাম্বার 65, ঠিক সেম ছবি, যেখানে আমরা লক্ষ্য করে আর এর ভ্যালু বার করেছি। এখানে আর বাই এইচ চেয়েছে, যেখানে আরটা হলো রেডিয়াস আর এইচটা হলো ডেপথ। তাহলে আর বাই এইচ এর ভ্যালু এখান থেকে কি হবে, 1/√ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা যেটা করিয়েছি হুবহু সেই কোয়েশ্চেনটা এসেছে, কেস স্টাডি বেসড কোয়েশ্চেন। তো অপশন ইজ এয়ার। তাহলে আমরা কমন আনতে পেরেছি এবছর। সামনের বছর চেষ্টা করব, আমরা আমাদের কাজ চালিয়ে যাব, আমরা আমাদের প্রোগ্রেশনটা চালাতে হবে, তোমাদেরও সেই হিসাবে পড়াশোনাটা করতে হবে। নেক্সট বলছে the parallel beam of light incident on the face of prism of the refractive angle 60 degree. আমাদের বলছে অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন ইজ 30 ডিগ্রি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু বার করতে বলেছে, and this is the formula. তাহলে আমাদের এখান থেকে আমাদের beam of light incident on the face of the prism of refracting angle 60 ডিগ্রি, তার মানে যে আর এর ভ্যালুটা আমরা পেয়েছি সেখানে। এবারে বলেছে অ্যাঙ্গেল অফ প্রিজম যার ডেভিয়েশন, the minimum deviation del m is equal to কি 2i minus, আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ এর ভ্যালু বার করতে বলেছে। আমরা মিউ এর ফর্মুলা কি জানি, আমরা মিউ এর ফর্মুলা sin del m প্লাস a বাই 2, এখান থেকে লিখবো sin a বাই 2। আমরা শুধু এই ভ্যালুগুলো বলি, a এর ভ্যালু 60 ডিগ্রি, del m এর ভ্যালু 30 ডিগ্রি। তাহলে এই ভ্যালুগুলোকে যদি আমরা এখানে লিখি তাহলে আমরা ভ্যালুটা পাবো। আমরা এখান থেকে বলতে পারি del m প্লাস a মানে 60 প্লাস 30 বাই 2 মানে sin 45 মানে 1/√2, আর নিচে আছে sin a বাই 2। আমরা এর ভ্যালু কত পাচ্ছি, এর ভ্যালু পেয়েছি 60 বাই 2 করলে কত হবে, sin 30 এর ভ্যালু হাফ, তাহলে আলটিমেটলি এটা √2 হলো, √2 এর ভ্যালু 1.4, সো দিস ইজ দ্য অপশন, অপশন ইজ বি। নেক্সট আমরা যে কোশ্চেনটা দেখছি, নেক্সট কোশ্চেনটা আমাদের বলছে দ্য অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন অফ দ্য রে অফ ইনসিডেন্ট অফ দ্য থিন প্রিজম, যেখানে n এর ভ্যালু 1.52, সেটা হলো del m। এবার বলছে প্রিজম ইজ মেড টু দ্য ডেন্স গ্লাস, যেখানে 1.62, মিউ এর ভ্যালু বেড়ে গেছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেড়ে গেছে। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি বেড়ে যায়, বলছে অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন কি হবে, অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন মিউ, এই মিউ এর ভ্যালু আমরা কি জানি, একটু আগেই আমরা লিখেছিলাম sin del m প্লাস a বাই 2, এখান থেকে বলতে পারি sin a বাই 2। আজকে যদি এই মিউ এর ভ্যালু ইনক্রিজ করে তাহলে আমরা বলতে পারি এই যে sin এর এই ভ্যালুটা ইনক্রিজ করবে, তাহলে আমরা বলতে পারি del m এর ভ্যালু ইনক্রিজ করবে। কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে একবার একটু দেখে নাও,
আমাদের কাছে 162 ধরো 1.62 এখানে 152 ডিভাইডেড বাই 1.5 আলটিমেটলি বলতে পারি ওপরে হলো 0.1 নিচে আছে 0.52 তাহলে আমি যদি ক্যালকুলেশনের পার্টে ধরি আমি যদি পয়েন্টটাকে তুলেই দিই এটাকে আমরা 10/150 মানে 115 ভাবতে পারি ইন্টু 100%। তার মানে আমরা এখান থেকে বলতে পারি এটা নিয়ার অ্যাবাউট এটা এখান থেকে 20 এখান থেকে 3 তার মানে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু বেড়েছে নিয়ার অ্যাবাউট 6%। এবারে যদি এটা 6% ইনক্রিজ করে তাহলে সাইনের এটার ভ্যালুও 6% ইনক্রিজ করে। তো সাইনের এই ভ্যালুটা যদি 6% ইনক্রিজ করে তাহলে এখান থেকে আমরা দেখব কত ইনক্রিজ করছে। সাইনের ভ্যালুর ইনক্রিমেন্ট আমরা জানি যে সাইন 90 এর ভ্যালু 1 হয় আর সাইন 0 এর ভ্যালু 0। তাহলে এখানের এই দুটো অপশন আগেই কেটে গেল, এই দুটো অপশন থাকবে। তাহলে এই দুটো অপশন থেকে আমরা ডেলেম এর ভ্যালুটা এখান থেকে বেরও করে নিতে পারি। যে আরো ভালো কথা, এটা থিন প্রিজম বলে দিয়েছে, সরি। তাহলে তো থিন প্রিজমের ডেলেম এর ভ্যালু কি মিউ মাইনাস 1 ইন্টু এ, তাহলে তো আরো ভালো, আরো সোজা। এখানে ক্যালকুলেশন এত কমপ্লেক্স করার কোনো দরকারই নেই। তাহলে ডেলেম এর ভ্যালু যখন 1.52 ছিল, সরি ডেলেম এর ভ্যালুর ইনক্রিমেন্ট চেয়েছে, তো আমরা লিখতে পারি ডেলেম 1 এখান থেকে হবে মিউ 1 মাইনাস 1 ইন্টু এ। আমি যদি এটাকে ডেলেম 2 বলি সেকেন্ড কেস, তাহলে হবে মিউ 2 মাইনাস 1 ইন্টু এ। এবারে আমরা বলতে পারি যে আমাদের কাছে ডেলেম 2 মাইনাস ডেলেম 1 বাই ডেলেম 1 এটা আমার চাই। তাহলে এখান থেকে হয়ে যাবে মিউ 2 মাইনাস মিউ 1 বাই মিউ 1 মাইনাস 1। সো দিস ইজ দ্য ভ্যালু। এবার এই ভ্যালুটা যদি এখানে আমরা বসাই, এটার ভ্যালু 1.62 1.52, তার মানে উপরে হলো 0.1 আর নিচে আছে এটার ভ্যালু 1.52 ছিল, মাইনাস 1 করলে 0.52। এবার 100% এ পার্সেন্টেজ দিলাম, তাহলে নিয়ার অ্যাবাউট আমরা বলতে পারি 20% এর কাছাকাছি, লেস দ্যান 20। তাহলে এবার দেখো লেস দ্যান 20 আমাদের কাছে অপশন আছে and that is 19%, so option is D। তাহলে আমরা বলতে পারি যে আমাদের কাছে যে অপশনটা থাকলো সেটা ইনক্রিজড বাই 19। ইটস ভেরি ইজি। নেক্সট যে কোয়েশ্চেনটা আসছে, একটা অবজেক্ট ইজ প্লেসড ইন ফ্রন্ট অফ আ কনভেক্স স্ফেরিক্যাল গ্লাস, যেখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু দেওয়া আছে 1.5, রেডিয়াস অফ কার্ভেচার r, at a distance of 4r from it, as the object moves slowly towards the surface the image formed। তার মানে আমরা বলতে পারি যে এখান থেকে এগোলে কি হবে। যদি বলি এটাও কমন, হ্যাঁ। আমরা যদি দেখি আমাদের হোম অ্যাসাইনমেন্ট বুকলেট 2 পেজ নাম্বার 3, আমরা দেখতে পাচ্ছি অবজেক্টের লেন্থ বলা আছে, ইন ফ্রন্ট অফ এ দেখো এখান থেকে কনভেক্স লেন্স লেখা আছে আর এখান থেকে কনভেক্স সারফেস বলা আছে। বলছে এর ফোকাল লেন্থ যার বলা আছে, if the object is moving at 2 meter per second towards the lens, then find the instantaneous velocity of the image। আমরা এখানেও সেটা দেখেছি। আর আমরা বলতে পারি যত আমরা সামনের দিকে এগোবো তত কি হবে, আমরা প্রথমে রিয়েল থাকবো পরে গিয়ে ভার্চুয়াল। তাহলে বলতে পারি ফার্স্ট রিয়েল দেন ভার্চুয়াল। সো দিস ইজ দ্য অপশন সি। তো দেখো এই অঙ্কটাও আমরা ভ্যালু হিসাবে এই অঙ্কটা করিয়েছি, যেটা এখানে একটা থিওরিটিক্যাল বলেছে, যে ভ্যালু অঙ্কটা করে যেটা বুঝলে সেটাই এখানে আমাদের একটা এমসিকিউ হিসাবে দিয়েছে। তাহলে অপশন সি। নেক্সট বলেছে এটা ডবল কনভেক্স লেন্স আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5, যেখানে ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার, রেডিয়াস অফ কার্ভেচার 10 সেন্টিমিটার। কি করে জানলেন? করিয়েছি তাই, আমরা করিয়েছি তাই। লক্ষ্য করে দেখো আমাদের যে কেস স্টাডি বেসড কোয়েশ্চেন বুকলেট পেজ নাম্বার 58, যেখানে বলেছে একটা ফোকাল লেন্থ অফ ইকুই কনভেক্স লেন্স 20 সেন্টিমিটার, যার মিউ এর ভ্যালু 1.5, দেখো 1.5, যদি এটা 20 বলেছে এটা 10 বলেছে। আমাদের জিজ্ঞেস করেছিল রেডিয়াস অফ কার্ভেচার কত, এই কোয়েশ্চেনটা আমরা বলেছিলাম 20 সেন্টিমিটার হবে, এই কোয়েশ্চেন আমরা বলবো 10 সেন্টিমিটার, কারণ ফোকাল লেন্থ আর রেডিয়াস অফ কার্ভেচারের ভ্যালু সেম। লক্ষ্য করে দেখো এই বুকলেট, খুলে দেখো বুকলেট যারা ড্রিমসে পড়েছে। তো আমরা চেষ্টা করেছি সেই কোয়েশ্চেন গুলোকে ডিসকাস করতে, যে কোয়েশ্চেন গুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট বলে মনে হয়।
সিবিএসসি ইম্পর্টেন্ট ভাবছে। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলছে সেকশন ই, ভেরি ইজি। আমাদের বলছে একটা ক্যাপাসিটর আছে, দুটো স্ল্যাব ছিল যাদের মাঝের ডিস্টেন্স ডি, এদের মাঝে আরেকটা স্ল্যাব দিয়ে দিয়েছে, যে স্ল্যাবটার থিকনেস হয়ে গেছে d/4। নতুন ভ্যালু অফ ক্যাপাসিটেন্স জানতে চেয়েছে। কেউ বলতে পারে এটাও কমন, হ্যাঁ 100% কমন। লক্ষ্য করে দেখো, আমরা দেখাচ্ছি সাজেশন বুকলেট পেজ নাম্বার 6, সাজেশন বলেছি আমরা, শুধু এখানে কে ছিল আর ওই থিকনেসটা। এবারে আমরা যে প্লেটটা দিয়েছি সেই থিকনেসটা 2d/3 দিয়েছি, এখানে সেটাই d/4 দিয়েছি। তো জাস্ট ভ্যালু ডিফারেন্স, বাট দ্য নিউমারিক্যাল ইজ সেম। যদি বলে এটার রেজাল্ট কি হবে, এটা যদি রেজাল্ট আমরা জানতে চাই, আমরা বলতে পারি যে কোনো রেজাল্টে ওপরে এপসাইলন নট এ হবে, নিচে d/4 এই থিকনেসের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে, আর বাকি যে পোরশনটা পড়ে আছে 3d/4 সেখানে এআর আছে যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট 1। আমরা বলতে পারি এটাই হবে ক্যাপাসিটেন্সের ফর্মুলা। ইউ হ্যাভ টু এস্টাবলিশ ইট। তাহলে আমাদের কাছে এটা হবে ক্যাপাসিটেন্সের ফর্মুলা, কারণ d/4 লেন্থ ওই মিডিয়ামটা আছে যার ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু কে, আর এখানে 3d/4 এ ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু 1, কারণ সেখানে এআর আছে। নেক্সট, এটারই যে সেকেন্ড কোয়েশ্চেন, একটা ইলেকট্রিক ডাইপোল যেখানে ডাইপোল মোমেন্ট p, যার চার্জ q আর মাইনাস q, সেপারেটেড এট এ ডিস্টেন্স 2a, ডিরাইভ দ্য এক্সপ্রেশন অফ ইলেকট্রিক পোটেনশিয়াল। একটা বলেছে অ্যালং দ্য অ্যাক্সিস, একটা বলেছে অ্যালং দ্য বাইসেক্টর লাইন। কমন তো অবশ্যই কমন। স্টাডি ম্যাটেরিয়াল 1 পেজ নাম্বার 27, স্টাডি ম্যাটেরিয়াল 1 পেজ নাম্বার 27, that this is the point on the axis and this is the point on the axis of the dipole, পোটেনশিয়ালের ভ্যালু বের করতে বলেছে অ্যাক্সিসের উপর, and this is the value of potential on axis, and this is on the equatorial line, and this is equatorial line, and the potential will be 0. তো এটাও কমন। তো 5 নম্বরের কোয়েশ্চেনও আমরা কমন নিয়ে এসেছি। নেক্সট বলেছে একটা ইলেকট্রিক ডাইপোল আছে যার ডাইপোল মোমেন্ট বলে দেওয়া আছে, and dipole moment is along j cap মানে y axis। এখানে ইলেকট্রিক ফিল্ড বলা আছে k cap মানে z axis। আমাদের বলছে টর্ক, তাহলে আমাদের এখান থেকে টর্ক বার করতে হবে। আমরা যে একটু আগে বলেছিলাম টর্ক ইজ আ ক্রস প্রোডাক্ট অফ পি এন্ড ই। আমরা বলতে পারি টর্ক হলো ক্রস প্রোডাক্ট, কিসের ক্রস প্রোডাক্ট, পি আর ই এর ক্রস প্রোডাক্ট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, দেখো স্যার হোম অ্যাসাইনমেন্ট বুকলেট 1 পেজ নাম্বার 9, so that the uniform electric field dipole experience the torque but net force, no net force, derive the expression for the torque। এই যে চেয়েছে, তাহলে আমাদের এই দুটোকে যদি আমরা ক্রস প্রোডাক্ট করি তাহলে আমরা টর্ক পেয়ে যাবো। এবং লক্ষ্য করে দেখো, টু ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস 2 সেন্টিমিটার দূরে বসে আছে, যেখানে ডাইপোল মোমেন্ট আমরা বেরিয়ে যাবে। ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, দেখো ইলেকট্রিক ফিল্ড বলা ছিল, এক্সপেরিয়েন্স দ্য ম্যাক্সিমাম টর্ক। তাহলে এই কোয়েশ্চেন আর এই কোয়েশ্চেন সেম, শুধু জাস্ট দুটোর ক্রস প্রোডাক্ট করলেই আমরা এখানে টর্কের ভ্যালু পেয়ে যাবো। ইটস ভেরি ইজি, জাস্ট দুটো মাল্টিপ্লাই করতে ব্যাস। নেক্সট 32, কোয়েশ্চেন নাম্বার 1 এ বলছে লেভেল ডায়াগ্রাম অফ প্রিন্সিপাল অফ মুভিং কয়েল গ্যালভানোমিটার। কমন তো নিশ্চয়ই 100% কমন, স্টাডি ম্যাট 1 পেজ নাম্বার 81। আমরা দেখতে পাচ্ছি একদম মুভিং কয়েল গ্যালভানোমিটারের ডিটেলস, ছবি, লেভেল ডায়াগ্রাম সব আছে। তো জাস্ট তোমাদের একটু পড়ে নিতে হতো। আমরা বারবার বলছি এনসিইআরটি বইতে খুব ছোট করে লেখা, অনেকে বুঝতে পারো না, আর রেফারেন্স বই এত মোটা, কোনটা পড়বো বুঝতে পারো না। আমরা মাঝামাঝি এসে দাঁড় করিয়েছি। আমরা ফার্স্ট বছর এবছর এটা নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলাম, and I'm 100% সাকসেসফুল। নেক্সট ইয়ার আরো ভালো করব। তো মুভিং কয়েল গ্যালভানোমিটার, এরপরে কি বলেছে, এরপরে বলেছে হোয়াটস দ্য পারপাস অফ রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড এন্ড সফট আয়রন কোর। লেখা আছে এখানে লেখা আছে রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড আর সফট আয়রন কোরকে আমরা কেন ইউজ করি। আমাদের পরে যেটা বলেছিল, ডিফাইন কারেন্ট সেন্সিটিভিটি অফ গ্যালভানোমিটার, and increasing the current sensitivity may not necessary to increase the voltage sensitivity। তাহলে আগে তো আমায় জানতে হবে কারেন্ট সেন্সিটিভিটি কি, আগে তো আমায় জানতে হবে ভোল্টেজ সেন্সিটিভিটির ফর্মুলা কি, and this is written study mat 1 page number 82। This is the formula of current sensitivity, NBA by K।
কারেন্ট সেন্সিটিভিটি বাড়লে এটার ভ্যালু বাড়ে, কিন্তু ভোল্টেজ সেন্সিটিভিটি এনবিএ বাই আর কে বা কে আর, নট নেসেসারি যে কারেন্ট সেন্সিটিভিটি বাড়লেই ভোল্টেজ, কারণ ইট ইজ বিকজ অফ রেজিস্ট্যান্স। আজকে কারেন্ট সেন্সিটিভিটি বাড়লো, এন বি এ বাই কে এর ভ্যালু বাড়লো, কিন্তু নিচে তো রেজিস্ট্যান্স বসে আছে, রেজিস্ট্যান্সের ভ্যালু যদি এর সাথে সাথে বেড়ে যায়, তাহলে ভোল্টেজ সেন্সিটিভিটি একই থাকতে পারে, সেমও থাকতে পারে। আবার আবার যদি রেজিস্ট্যান্সের ভ্যালু বেশি বেড়ে যায়, তাহলে আবার ভোল্টেজ সেন্সিটিভিটি কমেও যেতে পারে। and that is written on study mat 1 page number 82। আমরা নেক্সট কোয়েশ্চেন দেখবো। নেক্সট কোয়েশ্চেন বলছে একটা গ্যালভানোমিটার আছে, রেজিস্ট্যান্স জি কনভার্টেড টু আ ভোল্টমিটার, ওকে, যেখানে ভি ভোল্ট অবধি আমরা মেজার করতে পারছি। এবার বলছে বাই কানেক্টিং আ রেজিস্ট্যান্স R1 ইন সিরিজ। তো আমরা জানি তো স্যার যে একটা গ্যালভানোমিটারের সাথে সিরিজে যদি কানেক্ট করি, তাহলে আমরা গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে কনভার্ট করতে পারি। দেখো অঙ্কটা কি করে আমরা কমন নিয়ে এসেছি। এবারে বলেছে যে দেন ইফ R1 ইজ রিপ্লেসড বাই R2, R1 এর জায়গায় R2 করেছি, অবশ্যই R2 এর ভ্যালু কম, R1 এর থেকে কম হতেই হবে। কেন? ইট ক্যান বি কনভার্টেড মেজার আপ টু V/2। আমাদের বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স R3। রেজিস্ট্যান্স R3 আমরা চাইছি ইন টার্মস অফ R1 এন্ড R2, যাতে আমরা 2V ভোল্টেজের মেজারমেন্টের ভোল্টমিটারকে তৈরি করতে পারি। দেখো তো স্যার, হোম অ্যাসাইনমেন্ট বুকলেট 1 পেজ নাম্বার 39, কোয়েশ্চেন নাম্বার 37। আমাদের বলছে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স 30 ওহম, এত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যায়। আমাদের বলেছে কি করে ভোল্টমিটারে কনভার্ট করবো, রেঞ্জ অফ 0.2 ভোল্ট। যদি আমরা এই অঙ্কটা করতে পারি, তাহলে আমরা এই অঙ্কটাও করতে পারি। তাহলে চলো যদি অঙ্কটাকে আমরা করে দেখি। আমরা বলতে পারি প্রথমে আমরা কানেক্ট করেছি কিসে, একটা গ্যালভানোমিটার যার রেজিস্ট্যান্সকে জি ধরলাম, তার সাথে আমরা প্রথম R1 কানেক্ট করেছি। তাহলে টোটাল এখান থেকে যে কারেন্টটা হচ্ছে আইজি, এটা তো সেম। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি প্রথম কেসে ভোল্টেজ হয়েছিল ভি, আইজি এখান থেকে হবে জি প্লাস R1। পরের কেসে এই ভোল্টেজটাই V/2 হয়ে গেল। কেন? আইজিটা সেম থাকবে, শুধু এখানে হবে জি প্লাস R2। তাহলে আমরা কি বলছি, আমাদের এটা ফার্স্ট কেস, এটা সেকেন্ড কেস। এবারে এবারে আমাদের থার্ড কেসে এটাই হয়ে যাবে 2V। তখন এখান থেকে আইজি থাকবে, এখান থেকে হবে জি প্লাস R3। তাহলে আমাদের তিনটে ইকুয়েশন। সবচেয়ে ইজিয়েস্ট মেথড হলো ধরে ডিভাইড করো। যদি এটাকে এটা দিয়ে ডিভাইড করতে পারো, তাহলে এখান থেকে হয়ে যাবে 2, আইজি আর ক্যান্সেল হয়ে যাবে। এখানে পড়ে থাকবে জি প্লাস R1, এখানে পড়ে থাকবে জি প্লাস R2। এখান থেকে জি এর ভ্যালু বার করো। যদি এখান থেকে জি এর ভ্যালু বার করি, তাহলে 2G প্লাস 2R2 ইজ ইকুয়াল টু জি প্লাস R1। তাহলে যদি আমরা সাইড চেঞ্জ করি, সাইড চেঞ্জ করে যদি আমরা এখান থেকে জি এর ভ্যালু বার করি, তাহলে হবে R1 মাইনাস 2R2। এটা গেল, এটা রইল। এবার একটা কাজ করি, 1 নাম্বার এই 2 নাম্বার এই দুটোকে এবার ডিভাইড করো। এই দুটোকে যদি ডিভাইড করি, এখানেও 2 হবে, 2V, এখানে V, এখানেও আইজিটা ক্যান্সেল হবে। এখানে উপরে থাকবে জি প্লাস R3 আর নিচে থাকবে জি প্লাস R1। দেখো এই যে জি এর ভ্যালুটা আমরা যদি এখানে পুট করে দিই, তাহলে আমরা বলতে পারি 2। যদি জি এর ভ্যালুটা উপরে পুট করি, তাহলে হবে R1 মাইনাস 2R2 প্লাস R3 ডিভাইডেড বাই, যদি জি এর ভ্যালুটা এখানে পুট করি, তাহলে এখানে হবে 2R1 মাইনাস 2R2। এবার যদি সিম্পল সলভ করে R3 এর ভ্যালুকে আমাদের বার করতে হবে, আর কোনো কমপ্লিকেশন নেই। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা R3 এর ভ্যালু বার করব, কারণ আমাদের R3 এর ভ্যালু চেয়েছে ইন টার্মস অফ R1 এন্ড R2। দ্যাটস অল। তো আমাদের কি করতে হলো, তিনটে ইকুয়েশন এখানে ফর্ম করতে হলো, ফার্স্ট কেস, সেকেন্ড কেস আর থার্ড কেস। প্রথমে ফার্স্ট ইকুয়েশন আর সেকেন্ড ইকুয়েশনকে ডিভাইড করলাম, এরপর থার্ড ইকুয়েশন আর ফার্স্ট ইকুয়েশনকে ডিভাইড করে আমরা R3 এর ভ্যালু বার করলাম। আই থিংক ইটস ভেরি ইজি। নেক্সট, আমরা নেক্সট কোয়েশ্চেন। আমাদের নেক্সট কোয়েশ্চেন বলেছে এক্সপ্লেন উইথ দ্য হেল্প অফ দ্য লেভেল ডায়াগ্রাম ফাইনাল ইমেজ ফরমেশন বাই দ্য অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। 100% কমন। স্টাডি ম্যাট 2 পেজ নাম্বার 90। আমরা ইনফিনিটিতে যখন ইমেজ প্রোডাকশন হয়, এই যে ইনফিনিটিতে ইমেজ প্রোডাকশন, তার ডিটেলস পেয়েছিলাম, তার ম্যাগনিফিকেশন পাওয়ার পেয়েছিলাম, আমরা দেখেছিলাম -FO/, এটা হলো ম্যাগনিফিকেশন। তো এটা সবার কাছেই কমন।
অনেকদিন পর সিবিএসসি তে এরকম স্টেট কাট কোয়েশ্চেন দিয়েছে এবছর। নেক্সট আমাদের বলছে টোটাল ম্যাগনিফিকেশন প্রডিউস ইন কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইজ 20, ম্যাগনিফিকেশন প্রডিউসড বাই আইপিস ইজ 5, তাহলে আইপিস এর ম্যাগনিফিকেশন 5 বলে আমরা বলতে পারি অবজেক্টিভ এর ম্যাগনিফিকেশন 4। এবার আমাদের কাছে যে লেন্থ বলে দিয়েছে বিটুইন দ্য আইপিস এন্ড অবজেক্টিভ ইজ 14 সেন্টিমিটার, ফাইন্ড দ্য ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্টিভ এন্ড আইপিস, তার মানে এফও আর এফই এই দুটোর ভ্যালু বার করতে হবে। এটাও কি কমন? 100% কমন। আমরা বলেছি 100 আমরা 100 এর বেশি পেয়েছি। জাস্ট লক্ষ্য করে দেখো লেভেল ডায়াগ্রাম অফ শোয়িং দ্য ফরমেশন অফ ফাইনাল ইমেজ ইন কম্পাউন্ড মাইক্রোস্কোপ, এটা ছেড়ে দাও, মাইক্রোস্কোপ এবছর আসেনি, টেলিস্কোপ এসছে। আমি এই কোশ্চেনটা দেখাতে চাইছি এবং কোশ্চেনটা ভালো করে দেখো। কম্পাউন্ড টোটাল ম্যাগনিফিকেশন কত? 20, আমার এখানেও টোটাল ম্যাগনিফিকেশন 20। প্রডিউসড বাই দ্য আইপিস এর অবজেক্টিভ লেন্স এর ম্যাগনিফিকেশন কত বলা আছে? আইপিস এর ম্যাগনিফিকেশন 5, এখানেও আইপিস এর ম্যাগনিফিকেশন 5। তারপর বলা আছে মাইক্রোস্কোপ ফোকাসড হেন তেন বলে টলে লাস্টে কি বলা আছে? তাদের মধ্যে ডিস্টেন্স 14 সেন্টিমিটার, সিবিএসসিও বলছে 14 সেন্টিমিটার। আমাদের বলছে ক্যালকুলেট দ্য ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্টিভ এন্ড আইপিস, সিবিএসসি বলছে ক্যালকুলেট দ্য ফোকাল লেন্থ অফ অবজেক্টিভ আইপিস। আমি জানি না, এটা এখান থেকেই দিয়েছিল, বাট আমাদের সাজেশন বুকলেট একদম এক্সামের আগে আমরা সাজেশন বুকলেট আমরা ভ্যালু দিয়ে আমরা কোয়েশ্চেনের অ্যান্সার ভ্যালু দিয়ে কোয়েশ্চেন মিলি, নিউমারিক্যাল থিওরিও নয়, ভ্যালু পর্যন্ত আমরা মিলিয়ে এনেছি। সাজেশন বুকলেট পেজ নাম্বার 31। কেউ চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জ করলে বইটা নিয়ে যাবে, আমি বইটা দেখাতে রাজি, আমি বইটা দিতেও রাজি, এবং বইটা ড্রিমসের সমস্ত স্টুডেন্টের কাছে আছে যারা পড়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটা কোয়ারেন্ট সোর্স আছে, যেখানে বলছে ইন্টেন্সিটি আই নট, ইন্টারফারেন্স প্যাটার্ন করেছে, রেজাল্টেড ইন্টেন্সিটি বার করতে বলেছে, যেখানে বলে দিয়েছে ফেজ ডিফারেন্স ইজ 5 এবং এখান থেকে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু ইটস কমন। কমন আমরা বলতে পেরেছিলাম যে আমাদের কাছে এটাই তো সেই ফর্মুলা, আমরা দেখিয়েছি স্টাডি ম্যাট 3 পেজ নাম্বার 6 কমন। আমরা বলেছিলাম দিস ইজ দ্য রেজাল্টেন্ট ইন্টেন্সিটির ফর্মুলা, আমরা আলফা ধরেছি, ওরা ফাই ধরেছে। আমাদের এখানে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি 4k নট, তাহলে এটাই আই নট ধরতে পারে, তাহলে 4, কারণ আমাদের এখানে বলে দিয়েছে দেখো এখানে আই নট ইন্টেন্সিটি ইচ, আমরা এখানে ইন্টেন্সিটিকে আই ধরেছি, তাহলে যে ইন্টেন্সিটিকে এখানে সিবিএসসি আই নট বলেছে সেটা আমরা আই বলেছি, সিবিএসসি এর কোশ্চেনে যেটা 5 বলা আছে আমরা সেখানে আলফা বলেছি, তাহলে এই তো। এবার কি চেয়েছে? এবার চেয়েছে ফাইন্ড দ্য পসিবল ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু, and this is for maximum and this is for minimum and this is the maximum value, এটা সিবিএসসি চেয়েছে, and these are the condition x equals to n lambda and this is the minimum value, অবশ্যই মিনিমাম ভ্যালু 0, this is the minimum value 0 and this is the condition 2n plus 1 lambda by 2। লক্ষ্য করে দেখো সিবিএসসি যা চেয়েছে আমরা তাই করি, টু দা পয়েন্ট, এত লেখা এত পড়া এত কিছু আমরা বুঝি না, যেটুকু লাগবে আমরা সেটুকু বুঝিয়েছি, সেটুকু থেকেই কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখি, চলো। আমাদের নেক্সট কোশ্চেনে বলছে একটা সিঙ্গেল সিট ডিফ্রাকশন প্যাটার্ন যার উইথ 3 মিলিমিটার সেপারেশন, যেটাকে আমরা ডি ধরি বা 2D ধরি, যেটাই বলি, and the screen distance on the screen capital D, যেটা monochromatic light wavelength lambda value বলে দিয়েছে 600 ন্যানোমিটার। calculate the distance of the first order minimum and second order maximum from the center। বুঝতে হলো, এটাও কমন, হ্যাঁ কমন, এটাও কমন। ভালো করে লক্ষ্য করে দেখো 600 ন্যানোমিটার ফলস অন দ্য স্লিট, যে স্লিটটা এখান থেকে 1.5 মিটার দূরে, আমার শুধু 1.2 মিটার দূরে। আমাদের ফার্স্ট মিনিমাম দেখো 3 মিলিমিটার, এ দেখো 3 মিলিমিটার, অল দ্য ভ্যালু কমন। কোন বই? সাজেশন বুকলেট। কোন বই? সাজেশন বুকলেট। না সারা বছর ধরে করায়নি, একদম শেষে না আমরা সিবিএসসি কোশ্চেন পাই, কেউ আবার বলো না আমরা আমাদের থেকে বানাই, আমরা খুব ছোট ইনস্টিটিউট, আমরা চেষ্টা করছি স্টুডেন্টের সামনে বেস্টটা পসিবলটা তুলে ধরা। আমরা ছবি নয়, আমরা থিওরি নয়, আমরা নিউমারিক্যাল মেলাচ্ছি, তাও আর ভ্যালু শুদ্ধ। দেখো ভ্যালু মিলিয়ে নাও, ভ্যালু দিয়ে সাজেশন বুকলেটে যা দেওয়া ছিল সেটাই সিবিএসসি কোয়েশ্চেন। তো এবার আমরা কোথায় যাব? এবার আমরা সেট 2। তো লেটস মুভ টু সেট 2।
তো সেট নাম্বার 2 তে আমরা আগেই বলেছি যে বিরাট কিছু বেশি কোয়েশ্চেন আলাদা নেই, মোটামুটি সব কোয়েশ্চেন সেমই আছে। আমি যে কোয়েশ্চেন গুলো আলাদা আছে সেগুলোকে নিয়ে প্রথম ডিসকাস করি। এখানে দেওয়া ছিল একটা ইলেকট্রিক ফিল্ড ই আর পোটেনশিয়াল ভি ইনসাইড দ্য চার্জ হলো মেটালিক স্ফিয়ার। মেটালিক স্ফিয়ারের ভিতরে ইলেকট্রিক ফিল্ড 0 হয়, পোটেনশিয়াল কনস্ট্যান্ট হয়। কমন? ইয়েস কমন। স্টাডি ম্যাট 1 পেজ নাম্বার 18 কি লেখা আছে? ইন্টেন্সিটি ইনসাইড আ হলো স্ফিয়ার 0, ই এর ভ্যালু 0, তাহলে ই এর ভ্যালু 0। আর ওই স্টাডি ম্যাটারি পেজ নাম্বার 30 কি লেখা আছে? ভালো করে লক্ষ্য করে দেখো কি লেখা আছে। এখানে লেখা আছে ইনসাইড দ্য স্ফিয়ার দ্য পোটেনশিয়াল ইজ কনস্ট্যান্ট, তাহলে পোটেনশিয়াল কনস্ট্যান্ট। তাহলে সেট 2 এর কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেন কমন। নেক্সট এখানে একটা আরেকটা কোয়েশ্চেন আছে সেট 2 তে, যেটা এরকম একটা কোয়েশ্চেন দিয়েছিল যে এখান থেকে কারেন্ট এসে এইভাবে কারেন্ট বেরিয়ে গেছে। আমাদের বলছে ম্যাগনেটিক ফিল্ড সেন্টারে, ম্যাগনেটিক ফিল্ড সবসময় সেন্টারে 0। এখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বলছে, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি যাই হোক, করানো কমন? হ্যাঁ কমন। হোম অ্যাসাইনমেন্ট বুকলেট 1 আমরা ক্লাসে করিয়ে দিয়েছি এই ধরনের অঙ্ক। এখানে এদিক থেকে একটা কারেন্ট যাচ্ছে, এদিক থেকে একটা কারেন্ট যাচ্ছে, এর জন্য ম্যাগনেটিক ফিল্ড B1, এর জন্য ম্যাগনেটিক ফিল্ড B2। B1 আর B2 এর ভ্যালু সেম, ডিরেকশন অপোজিট। তো ভ্যালু সেম, ডিরেকশন অপোজিট হলে নেট ম্যাগনেটিক ফিল্ড এট দ্য সেন্টার উইল বি ইকুয়াল টু 0। কমন, আমরা কমন এনেছি আবার। নেক্সট আমাদের একটা সেকশন বি এর আলাদা কোয়েশ্চেন ছিল। ইটস আ ভেরি 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 গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আমাদের কি বলছে? আমাদের বলছে দুটো ওয়্যার আছে মেড অফ সেম মেটেরিয়াল, তাহলে সেম মেটেরিয়াল তার মানে আমরা বলতে পারি যে আমাদের কাছে রো এর ভ্যালু সেম, আমাদের ইলেকট্রন ডেনসিটির ভ্যালু সেম, সেম লেন্থের ভ্যালু সেম, ক্রস সেকশন এরিয়া আলাদা A1 আর A2, দে আর কানেক্টেড টুগেদার উইথ আ ভোল্টেজেস। ভোল্টেজটা কত? ভোল্টেজটা আছে V। বলছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ড্রিফট ভেলোসিটি of the electron of the two wire when they are connected in series or parallel। সবার আগে একটা কথা বলি, I is equal to NEF/AD আমরা জানি, আবার I is equal to V by R আমরা জানি, রেজিস্ট্যান্স মানে রো L by A আমরা জানি, আমরা সাজিয়ে লিখলে বলতে পারি VA by rho L। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, NEAVD আর VA by rho L ইকুয়াল, তার মানে এটা কেটে গেল। তাহলে এখান থেকে আমরা কি VD is equal to বলতে পারি V by NE rho L। কি আজব ব্যাপার! লক্ষ্য করে দেখো ড্রিফট ভেলোসিটির ফর্মুলাতে এরিয়ার কোনো জায়গাই নেই। তাহলে ড্রিফট ভেলোসিটির ফর্মুলাতে এরিয়ায় জায়গা নেই, তাহলে ড্রিফট ভেলোসিটি এরিয়ার উপর ডিপেন্ড করছে না। তাহলে ড্রিফট ভেলোসিটি যদি এরিয়ার উপর ডিপেন্ড না করে, এই যে দুটো এরিয়া বলেছে A1 আর A2, তাতে আমার কি যায় আসে? আলটিমেটলি ড্রিফট ভেলোসিটি সেমই হবে, আবার রেশিওটা 1:1 হবে। ইটস আ ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। এবং আমরা জানি, আমরা থিওরিতে এই যেগুলো লেখা আছে, শুধু একটু বুদ্ধি কাটিয়ে নিতে হবে যে ড্রিফট ভেলোসিটি এরিয়ার উপর ডিপেন্ড করছে না। নেক্সট একটা আলাদা কোয়েশ্চেন ছিল, রেশিও অফ দ্য ইন্টেন্সিটি অফ ম্যাক্সিমাম মিনি অফ ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট, IMAX and IMIN 25:9। Calculate the ratio of the intensity of the refracting wave। কমন? হ্যাঁ কমন, 100% কমন। দেখো স্টাডি ম্যাট 3 পেজ নাম্বার 5, এই দেখো অ্যামপ্লিটিউডের ফর্মুলা IMAX and IMIN। এতেই নয়, এতেই শেষ নয়, আরো আছে। আজই শেষ নয়, আরো আছে। হোম অ্যাসাইনমেন্ট বুকলেট 2 পেজ নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 2। দেখো দাদা ভাই, ভ্যালু 2 কোহেরেন্ট সোর্স 25:4, এখানে 25:9। এখান থেকেই আমাদের ম্যাক্সিমাম আর মিনিমাম চেয়েছে। তাহলে আমরা থিওরিতে কমন এনেছি, আমরা অঙ্ক দিয়েছি সেখানেও কমন এসছে। একই কোয়েশ্চেন, একবার থিওরিতেও কমন দেখাচ্ছে, একবার অঙ্ক দিয়েছি সেখানেও কমন পাচ্ছে। তাহলে আমাদের এখান থেকে যদি বলে 25:9, তাহলে অ্যামপ্লিটিউডের রেশিও কি হবে? 25 এর রুট করলে 5 প্লাস 3, নিচে কি হবে? 5 মাইনাস 3, তাহলে উপরে হয়ে গেল 8, নিচে হয়ে গেল 2, আলটিমেটলি হয়ে গেল 4/1। এটা অ্যামপ্লিটিউডের রেশিও। আমাদের চেয়েছে ইন্টেন্সিটি রেশিও, ইন্টেন্সিটি রেশিও এটা স্কোয়ার হবে, আর এটা স্কোয়ার করলে হয়ে যাবে 16/1। সো দ্যাট ইজ দ্য ইন্টেন্সিটি। তাহলে আমরা ইন্টেন্সিটি রেশিও পেলাম। নেক্সট আমাদের কাছে বলছে একটা কোয়েশ্চেন, বলেছে বাইন্ডিং এনার্জি বার করতে হবে। তাহলে যদি বাইন্ডিং এনার্জি বার করতে হয় কিসের? নিউক্লিয়নের। কার? হিলিয়ামের, যেখানে বাকি সব মাস বলা আছে। এটাও কমন, ইয়েস এটাও কমন। দেখবে চলো, শুধুমাত্র স্টাডি ম্যাট 3 পেজ নাম্বার 49 অঙ্ক করে দিয়েছিলাম। এখানে হিলিয়াম বলেছে, আমরা ক্লোরিন করেছি। যেখানে বাইন্ডিং এনার্জি, বাকি ডিটেলস বলে দিয়েছে। তো এখানেও সেইভাবেই বাইন্ডিং এনার্জি বার করতে হবে। বাইন্ডিং এনার্জি বার করতে গেলে কি করতে হয়? আমরা জানি প্রথমে মাস ডিফেক্ট বার করতে হয়, ডেল এম। আর এই ডেল এম এর সাথে কত মাল্টিপ্লাই করতে হয়? 931.5 মাল্টিপ্লাই করলে যেটা আমরা পাবো সেটাই বাইন্ডিং এনার্জি ইন এবিবি। তাহলে এখান থেকে আমরা বাইন্ডিং এনার্জি বার করতে পারবো।
নেক্সট আমাদের যে কোয়েশ্চেনটা বলেছে, ব্রিফলি এক্সপ্লেইন আইনস্টাইন ফটোইলেকট্রিক ইকুয়েশন, 100% কম। স্টাডি মেটেরিয়াল 3 পেজ নাম্বার 19, এটা আমরা মোটামুটি সবাই জানি, দিস ইজ আইনস্টাইন ফটোইলেকট্রিক ইকুয়েশন। এবং আমরাই বারবার একটা কথা বলে এসেছি পড়ানোর সময়, যে একটা লাইন আলটিমেটলি সমস্ত নিউমারিক্যাল এই আইনস্টাইনের ফটোইলেকট্রিক এফেক্টের জবাব দেবে। কি সেই লাইনটা ছিল? চলো সেই লাইনটা একবার মনে করে দেখি। আমরা বলতাম Emax is equal to EVS is equal to half m Vmax square is equal to E minus W. E is the incident energy, W is the work function, is equal to H nu minus nu naught is equal to H এখানে 1 by lambda minus 1 by lambda naught. This is a one line Bible for this chapter. এই চ্যাপ্টারে যত নিউমারিক্যাল আছে আলটিমেটলি একটা লাইন দিয়ে সব নিউমারিক্যাল। হাজার পড়ে গেলাম, কিছু পারলাম না, কি লাভ আছে? যেটুকু পড়লো সেটা ঠিক মতো করে পড়ো, একটা জিস্ট, একটা গল্প বানানোর চেষ্টা করো, তাহলে দেখবে অনেকটা কম চলে আসে। নেক্সট বলেছে 4টে মেটাল আছে, ভালো করে পড়বে। হ্যাঁ, ওয়ার্ক ফাংশন লিস্টেড 2.3, 2.75, 4.17, 5.15, সেট 2 CBSE কমন মিরাকেল। চলো একবার দেখেন, যেটা এখানে দেখছো সেটাই আমাদের এখানে একটু দেখে নেবে। যে ভ্যালুগুলো ওখানে দেখলে 2.3, 2.75, 2.3, 2.75, 4.17, 5.15, চারটে ভ্যালু ভালো করে দেখো, 2.75, 2.3, 4.17, 5.15। যে ভ্যালুগুলো তুমি আমার এখানে দেখতে পাচ্ছ স্টাডি মেটেরিয়াল 3 পেজ নাম্বার 32, করে দিয়েছি অঙ্ক, এমন নয় করতে হবে, করে দেওয়া। আর এটা সিবিএসসির কোয়েশ্চেন, ভ্যালুগুলো মিলিয়ে দেখো, চারটে ভ্যালু সেম কোয়েশ্চেন ইন সিবিএসসি, সেম কোয়েশ্চেন ইন সিবিএসসি, একটা লাইনও আলাদা নেই, ভ্যালু পর্যন্ত সেম। আশা করি পারবো। নেক্সট আমাদের কাছে বলছে হাউ আর দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রডিউসড। আমরা সবাই জানি একটা অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল, চার্জ পার্টিকেলের যদি অ্যাক্সিলারেশন মোশন থাকে, অ্যাক্সিলারেটেড মোশন থাকলেই আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয়। এবং মাইক্রোওয়েভ আর আল্ট্রাভায়োলেট ইউভি রে, তার ওয়েভলেন্থের রেঞ্জ আর একটা করে ইউজ। এত সোজা কোয়েশ্চেন হয়তো সিবিএসসি তে অনেক বছর পরে এসেছে, সত্যি তাই। এবং আমরা জানি যে আমরা স্টাডি ম্যাট 2 পেজ নাম্বার 44 আমরা সাজিয়ে নিয়েছি, দিস ইজ ইয়োর আল্ট্রাভায়োলেট রে and this is your microwave and this is your range of lambda, that is wavelength, this is the frequency range, যেখানে frequency range গুলো দেওয়া আছে, and this is the use দেওয়া আছে। so I think 100% কমন। জাস্ট যেটুকু দরকার সেটুকুকে ভালো করে বোঝার চেষ্টা করো, সেটুকু মনে রাখার চেষ্টা করো, দেখবে অঙ্ক হয়ে যাবে, কোশ্চেন হয়ে যাবে, সিবিএসসি আইএসসি আমরা ক্র্যাক করতে পারবো, ভালো নাম্বার নিয়ে আমরা পাস করব। নেক্সট বলছে দুটো কনসেন্ট্রিক সার্কুলার কয়েল আছে, রেডিয়াস r1 and r2 are placed coaxially of the center coincide. If the current I passes through the outer coil, obtain the expression of mutual inductance of the arrangement. Common? Yes. Suggestion booklet page number 20. এখানে রেডিয়াস বলেছে r1 r2, r2 বড় r1 ছোট, তার একটা লার্জার একটা স্মলার, আমিও তাই বলেছি। দুটো কনসেন্ট্রিক কয়েল আছে, একটা স্মলার রেডিয়াস r, একটা লার্জার রেডিয়াস r, such that capital R is greater than small r, placed coaxially। আমার এখানে কি বলেছে পড়ে দেখো, coaxially, তাহলে যা বলেছে আমিও তাই বলছি। Sir, with the center obtain the mutual inductance, তাহলে কার ভ্যালু চাই আমার? মিউচুয়াল ইন্ডাকটেন্স, obtain the expression of mutual inductance। আমি জানি না কোথা থেকে কোশ্চেন, আমি শুধু আমারটুকু বুঝি, আমি শুধু জানি কোনগুলো ইম্পর্টেন্ট, হয়তো আমার ভেবে নেওয়া ইম্পর্টেন্ট আর সিবিএসসি ভেবে নেওয়া ইম্পর্টেন্ট আমি লিখেছি। আমি 3টে সেটকে নিয়ে কথা বলছি, না একটা সেট নয়, 3টে সেটকে নিয়ে দেখাবো, এবং দেখাবো আমি 100%। শুধু ডেলিভারটা করে আসতে হবে, আর টিচারদের উপর, ইনস্টিটিউটের উপর ভরসা রাখতে হবে। অনেকে অনেক কথা বলে, অনেকে অনেক কিছু ক্রিটিসাইজ করে, আর যার উপর ভরসা তার উপর ভরসা রাখো। নেক্সট একটা কারেন্ট আছে সলিনয়েড, ডিক্রিজেস from 6 ampere to 2 ampere, তাহলে চেঞ্জ ইন কারেন্ট 4 মিলি অ্যাম্পিয়ার। যেখানে টাইম বলে দিয়েছে 50 ন্যানোসেকেন্ড, যেখানে ইএমএফ বলে দিয়েছে 0.4 ভোল্ট। ফাইন্ড দ্য সেলফ ইন্ডাক্টেন্স। কমন।
অঙ্ক কম। দেখো পড়ে দেখো, আমাদের চেয়েছে ফাইন্ড দ্য সেলফ ইন্ডাক্টেন্স, ফাইন্ড দ্য সেলফ ইন্ডাক্টেন্স। তাহলে ও সেলফ ইন্ডাক্টেন্স চেয়েছে, আমিও সেলফ ইন্ডাক্টেন্স চেয়েছি। যেখানে ইএমএফ 10 ভোল্ট, আমার এখানে 0.4 ভোল্ট, তার মানে ভোল্টেজ বলা আছে। যেখানে কারেন্ট চেঞ্জ হয়েছে 1 অ্যাম্পিয়ার থেকে 0.5 অ্যাম্পিয়ার ইন 0.2 সেকেন্ড, তার মানে এখানে কারেন্টটা যেটা চেঞ্জ হয়েছে সেটা 0.5 অ্যাম্পিয়ার, যেটা এখানে 4 মিলি অ্যাম্পিয়ার। আর আর এখানে টাইম 0.2 সেকেন্ড, এখানে টাইম 50 মিলি সেকেন্ড। আমাদের জানতে চেয়েছে কি? আমাদের জানতে চেয়েছে ভোল্টেজ, আমাদের জানতে চেয়েছে আমাদের জানতে সেলফ ইন্ডাক্টেন্স এল। আমরা কি জানি? আমরা জানি যে ভোল্টেজ ভিএল এর ফর্মুলা কি? তাহলে তাহলে অঙ্ক কমন? হ্যাঁ কমন, সেম স্টাডি ম্যাটেরিয়াল। আমরা স্টাডি ম্যাটেরিয়াল যেটুকু অঙ্ক করিয়ে দিয়েছি তার মধ্যে থেকেই আমরা জানি। আমরা ভিএল ইজ ইকুয়াল টু কি জানি? আমরা ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টেন্স কি জানি? এল ডিআইডিটি, এবং এটা মাইনাস থাকে। তাহলে আমাদের এখান থেকে এল বার করতে হবে। ভি এর ভ্যালু এখানে বলে দিয়েছে 0.4, তাহলে ভি এর জায়গায় আমরা 0.4 লিখব, মাইনাস এল। ডিআই চেঞ্জ ইন কারেন্ট 4 মিলি অ্যাম্পিয়ার, কমে গেছে, মাইনাস 4 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 10 টু দি পাওয়ার -3। এন্ড টাইম 50 মিলি সেকেন্ড, তাহলে 50 মিলি মানে 10 টু দি পাওয়ার -3, তাহলে 10 টু দি পাওয়ার -3 ক্যান্সেল। আজকে আমরা বলতে পারি এই মাইনাস আর মাইনাস প্লাস, আজকে এখান থেকে এটা দিয়ে ক্যান্সেল করলে 2, এখানে 25, তাহলে 25 এর সাথে 0.4 মাল্টিপ্লাই করতে হবে, 25 এর সাথে 0.4 মাল্টিপ্লাই করলে 10, এখান থেকে 2টা নিচে চলে এলো, হয়ে গেল এল। তাহলে এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু 5 হেনরি, দ্যাটস অল, কমপ্লিট, কভার। তাহলে লক্ষ্য করে দেখো, আমাদের যে অঙ্ক আমরা এক্সাম্পলে করে দিয়েছি স্টাডি ম্যাটে, এইটুকু একটা স্টাডি এরম পাতলা, তাতে যে অঙ্ক করিয়ে দিয়েছি সেই অঙ্কই আমাদের সিবিএস, শুধু ভ্যালুগুলো। নেক্সট আমরা যাচ্ছি একটা পয়েন্ট চার্জ, দুটো পয়েন্ট চার্জ আছে, এটা 0.5 মাইক্রোকুলাম, একটা 2 মাইক্রোকুলাম, আর লোকেটেড ইন ফ্রি স্পেস, এখানে আর এখানে দেওয়া। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু সেপারেট। আমরা পড়েছি পোটেনশিয়াল এনার্জি, আমরা বলেছি যে আমাদের কাছে স্টাডি ম্যাট 1 পেজ নাম্বার 32, পোটেনশিয়াল এনার্জি Q1 Q2 বাই R ইনটু K। এখানে Q1 এর ভ্যালু দেওয়া আছে, Q2 এর ভ্যালু দেওয়া আছে, দুজনের মধ্যে ডিসটেন্স R এর ভ্যালু 10 সেন্টিমিটার, তাহলে R এর ভ্যালু দেওয়া আছে। আজকে আমরা K এর ভ্যালু জানি 1/4 পাই এপসাইলন নট, আমরা K এর ভ্যালু জানি আমরা 9 × 10 টু দি পাওয়ার 9। তাহলে বসিয়ে দিলে আমরা পোটেনশিয়াল এনার্জি পাবেন। পোটেনশিয়াল এনার্জি মানেই হলো অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, সো ইট ইজ কমন এগেন, কমন এগেন, কমন এগেন। নেক্সট আমাদের কাছে সেট 3। তাহলে সেট 2 তে যে যে কোশ্চেন গুলো এক্সট্রা ছিল, যেগুলো সেট 1 এ ছিল না, বাকি সব কোশ্চেন কমন। এবছর সেট 1, সেট 2, সেট 3 তিনটাতে কমন কোশ্চেনের সংখ্যা অনেক বেশি, কমন। এবার আমরা যাচ্ছি সেট 3 তে, যে সেট 3 তে যে যে কোশ্চেন গুলো এক্সট্রা আছে, আমরা সেই কোশ্চেন গুলো। আমাদের কাছে এরকম একটা ছবি আছে, যে ছবিতে বলেছে, ভালো করে দেখো তো, 20 মাইক্রোফ্যারাড, এই 20 মাইক্রোফ্যারাডের চার্জ বলে দিয়েছে, তাহলে এর চার্জ হলো 50 মাইক্রোকুলম। আমাদের বলেছে 12, এর চার্জ কত? আমরা বলতে পারি এই যে দুটো ক্যাপাসিটর আছে, দে আর ইন প্যারালাল, আর তারা প্যারালালে হলে আমরা জানি ইট ইজ ভোল্টেজ ডিভাইডার, কমন। ইয়েস কমন। এন্ড দিস ইজ দ্য স্টাডি প্যাকেজ পিপিটি, যেটা দেখে আমরা পড়াই। কি লেখা আছে দেখো, C1 আর C2 দুটো ক্যাপাসিটর আছে, যে ক্যাপাসিটরে চার্জটা ডিস্ট্রিবিউট হচ্ছে, আমরা বলতে পারি প্যারালাল ইজ আ চার্জ ডিভাইডার। যেখানে আমরা Q1 এর ভ্যালুর ফর্মুলা পেয়েছি, যেখানে আমরা Q2 এর ভ্যালুর ফর্মুলা পেয়েছি, তাহলে আমরা পড়েছি কমন। আজকে আমরা বলতে পারি Q1 আর Q2, আমার এটার চার্জ চেয়েছে, তাহলে আমরা বলতে পারি Q1 এর ভ্যালু চেয়েছে। চলো, কি ছিল Q1 এর ফর্মুলা? Q1 এর ফর্মুলা আমরা দেখতে পেয়েছি C1 বাই C1 প্লাস C2 ইন্টু Q। তাহলে আমরা বলতে পারি C1 বাই C1 প্লাস C2 ইন্টু Q। তাহলে আমরা নেক্সট স্টেপে কি করতে পারি? আমরা নেক্সট স্টেপে C1 এর ভ্যালু বসাতে পারি। C1 এর ভ্যালু কত? C1 এর ভ্যালু 12, C1 প্লাস C2 12 প্লাস 8 কত? 20 ইন্টু Q এর ভ্যালু Q টোটাল চার্জ 50, তাহলে এখান থেকে 50। তাহলে আমরা যদি এখান থেকে সিম্পল ক্যালকুলেশন করি, 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটো, এখানে 6 ইন্টু 5 30, তো 30 মাইক্রোকুলাম, দ্যাট ইজ দ্য চার্জ, হয়ে গেল, কমপ্লিট। সো আই থিংক ভেরি ইজি। আমরা চেষ্টা করছি, তোমরা করো, চলো নেক্সট।
At a steady current I pass through a conductor in the room temperature, it is observed that the temperature rise by 0.5 degree. If 2I current is passed through that conductor in room temperature, a rise in temperature will be approximately. তার মানে কারেন্টের ভ্যালু বেড়ে গেছে। আচ্ছা, আমরা জানি কি জানি, আমরা জানি যে এখান থেকে রাইজ ইন টেম্পারেচারের এই হলো ফর্ম। তাহলে আজকে সবচেয়ে বড় কথা H ইজ ইকুয়াল টু কি? H ইজ ইকুয়াল টু I স্কয়ার RT। আজকে কারেন্টের ভ্যালু ডবল হয়ে গেছে, কারেন্টের ভ্যালু ডবল হলে হিটের ভ্যালু 4 টাইমস। তাহলে টেম্পারেচার ইনক্রিমেন্ট হয়ে যাবে 4 টাইমস। আগের বার টেম্পারেচার ইনক্রিমেন্ট 0.5 হয়েছে, ইনটু 4 করলে কত? 2। অপশন সি, তো ইট উইল বি 2 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা জিনিসটা যদি বুঝি যে আমাদের কাছে কারেন্টের ভ্যালু যদি ডবল করে তাহলে হিটের ভ্যালু 4 টাইমস, হিটের ভ্যালু 4 টাইমস হলে চেঞ্জ ইন টেম্পারেচার 4 টাইমস, তাহলে ইনটু 4 করলে 2 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ ইউর চেঞ্জ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17। এই যে কোয়েশ্চেনটা, এই যে সার্কিটটা, না আমরা জানতাম না, না আমরা জানতাম না, আমাদের কাজ শুধু একটু করিয়ে দেবো। দেখো তো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, আর হোম অ্যাসাইনমেন্ট বুকলেট 1 ক্লাস অ্যাসাইনমেন্টে আমরা ক্লাসে এই যে ছবিটা করিয়ে দিচ্ছি, সেম 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 পিকচার, ইট ইজ দ্য ওয়েস্টার্ন ব্রিজ। তো আজকে এই ছবিটা যদি আমরা করতে পারি, যেখানে যেখানে সব রেজিস্ট্যান্স আর, তাই এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর, এই সার্কিটটা ঠিক একই রকম দেখতে যে ছবিটা আজকে দেখতে পাচ্ছ সিবিএসসি এর কোয়েশ্চেন পেপারে সেট নাম্বার 3 কোয়েশ্চেন নাম্বার 17, সেখানে আমরা বলতে পারি দিস 5 ohm is cancelled. Ultimately a 20 or 40 they are in series, so 60, and this 10 and 20 they are in series, so 30, and now 60 and 30 they are in parallel, so that is 20 ohm, so equivalent resistance is 20. আর এখান থেকে বলে দিচ্ছে ভোল্টেজ 6 ভোল্ট, আমাদের চাইছে কারেন্ট। তাহলে I is equal to আমরা কি জানি, I is equal to V by R। তাহলে I is equal to যদি V by R হয়, আমার V এর ভ্যালু 6, আমার R এর ভ্যালু 20, ultimately it is 3 by 10 ampere, and that is your current, that's all. So this circuit, যে সার্কিট আমরা করিয়ে দিয়েছি, and this circuit, যে সার্কিট সিবিএসসি দিয়েছে, it's the same সার্কিট। আমরা পারবো, চেষ্টা করলে আমরা অবশ্যই পারবো। নেক্সট Young double slit experiment. Intensity of the maximum of interference pattern in central maximum interference pattern এর intensity I naught. Find the intensity on the screen where the path difference is lambda by 6. তাহলে maximum intensity এটা I naught। আমাদের intensity চেয়েছে যেখানে যেখানে path difference is lambda by 6। দেখে নাও প্লিজ, একবার দেখে নাও প্লিজ, একবার দেখে নাও প্লিজ, একবার দেখে নাও কোয়েশ্চেনটাকে ভালো করে পড়বে। The intensity of the central maximum in the Young double slit experiment I naught, তুমি I naught, আমি I naught, so that the intensity at the point of path difference lambda by t is I naught by 5। এখানে lambda by 3 বলেছে, এখানে lambda by 6 বলেছে, that's all। তাহলে আমরা বলেছি lambda by 3 তে ইন্টেন্সিটি হবে I naught by 4, আমরা প্রুভ করাবো, আমরা দেখাবো। আর এখানে সিবিএসসি চেয়েছে সেটাই lambda by 6 এ কত, তার মানে the same story। তাহলে আমরা বলতে পারি যেটা যদি lambda by 6 হয়, এটা হলো x এর ভ্যালু lambda by 6, alpha is the phase difference, it is 2 pi by lambda into x। আমরা যদি ভ্যালু বসাই x এর, যদি এখানে ভ্যালু বসাই, lambda কেটে যাবে, এখানে হয়ে যাবে pi by 3। আমরা যদি বলি যে আমার I রেজাল্টেন্ট ইন্টেন্সিটির ফর্মুলাটা কি, আমরা একটু আগে দেখেছিলাম 4Ka স্কয়ার, যেটাকে আমরা বলতে পারি ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, যে ভ্যালুটা এখানে I naught বলা আছে, এখানে হলো cos স্কয়ার আলফা বাই 2। তাহলে এটাই আমার I naught বলে দিয়েছে। আলফার ভ্যালু কত পেয়েছে, আলফার ভ্যালু pi by 6, তাহলে pi by 6 by 2 pi by 3 by 2 pi by 6। তাহলে এখান থেকে বলতে পারি cos স্কয়ার pi by 6, cos pi by 6 cos 30, cos 30 এর ভ্যালু কত, √3 by 2। তাহলে এখান থেকে হলো I naught, আর এখানে √3 by 2 তার হোল স্কয়ার, তার মানে আমাদের কাছে ইন্টেন্সিটি হলো 3 I naught by 4। So that's the intensity for it। তোমরা লক্ষ্য করে দেখো যে কোয়েশ্চেন আমরা করিয়েছি, এই কোয়েশ্চেনে শুধুমাত্র সেটা ছিল lambda by 3, আর এখানে সেটাই lambda by 6।
but the question is same again. এবং সাজেশন বুকলেট, লাস্ট টাইম বুকলেটে আমরা বলেছিলাম এরকম কোয়েশ্চেন দেখে যাও। নেক্সট যে কোয়েশ্চেনটা আমরা পাচ্ছি, ডিস্টেন্স অফ দ্য ক্লোজেস্ট অ্যাপ্রোচ ডিফাইন করো, and the alpha particle যার কাইনেটিক এনার্জি কি, derive the expression of distance of least approach, জাস্ট এইটুকু চেয়েছে, আমরা মেলাতে পেরেছি? পেরেছি। Just look at home assignment booklet 2 page number 32. Define distance of closest approach. Define distance of closest approach. The alpha particle, যে alpha particle এর kinetic energy K is bombarding on the gold foil, is bombarding on the thin gold foil. Find the distance of the closest approach. Derive the expression of the distance of closest approach. And this is the solution. তো আমরা হোম অ্যাসাইনমেন্টে ঠিক এই কোয়েশ্চেনটাই করেছি, and this is the formula যেখান থেকে আমরা ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ বের করতে পারি, যেখান থেকে আমরা আর এর ভ্যালু বার করতে পারি। তো আবার একবার ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচে যা কোয়েশ্চেন সিবিএসসি তে এসেছে ঠিক সেইটুকুই আমরা একটা কোয়েশ্চেনের মধ্যে দিয়েছিলাম যখন আমরা আমাদের হোম অ্যাসাইনমেন্ট। নেক্সট কোয়েশ্চেন, একটা এসি সোর্স বলেছে যে এসি সোর্সের পোটেনশিয়াল V is equal to V naught sin omega t, যেখানে কারেন্ট, দিস ইজ দ্য কারেন্ট, and current is lagging behind the voltage, minus pi by 2. আমাদের প্রথম বলেছে আইডেন্টিফাই দ্য এক্স, মানে সার্কিট চিনতে হবে, and it is the inductive circuit. কমন? হ্যাঁ কমন, দেখবে। This is study mat 2 page number 26, and this is the current for you, and this is for inductance. কমন, আবার কমন। এর নেক্সট পার্টটা দেখি, plot the graph between the variation of reactance and elements of the frequency, তার মানে এক্সেল চাইছে, এক্সেল মানে ওমেগা এল। একটু আগে আমরা বলেছিলাম যে গ্রাফটা যেটা হবে দ্যাট ইজ লিনিয়ার ইন নেচার, ছিল কমন, আবার কমন, দিস ইজ এক্সেল ওমেগা এল। আর পাশে যেটা দেখতে পাচ্ছ দুটো ছবি, কি সব ছবি যেন আঁকা আছে? না কি সব ছবি আঁকা নেই, আমরা জানতাম সিবিএসসি তে টিউনিংটা মিলে গেছে, আমাদের ভাবনার সাথে মিলে গেছে। Draw the plot showing the variation of voltage and current with the one cycle of AC. This is the picture for you. This is the voltage which is starting from the origin, and this is the current which is lagging behind the voltage for a phase difference of pi by 2. মিলে গেছে। তাহলে সার্কিট চিনতে পেরেছি, এক্সেল জেনেছি, গ্রাফ পেয়েছি, and কারেন্ট আর ভোল্টেজ দেখতে কেমন তাও পেয়েছি, ওয়েভ নট দ্য গ্রাফ। তো আমরা এতক্ষণ ধরে যা করলাম, দিস ইজ ইউর এন্ড। আমরা দেখলাম 100% আমরা কমন আনতে পেরেছি। আমরা আশা করব তোমাদের নাম্বার খুব ভালো হবে। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকো, ড্রিমসের সাথে থাকো, লোকের কথা বিশ্বাস না করে ড্রিমসকে ফলো করো। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিও।